দেখো আজকের ক্লাসে আমরা স্মার্ট আর্ট সম্বন্ধে জানব। স্মার্ট আর্ট এইখানে ইনসার্ট ট্যাবের মধ্যে এই যে গ্রুপটা আছে ইলাস্ট্রেশন বলে, এই গ্রুপে পিকচার, ক্লিপ আর্ট, তারপরে শেপস, এরপরে আছে স্মার্ট আর্ট এবং পরে আর একটা অপশান আছে চার্ট। তো আগে স্মার্ট আর্টটা জানি। স্মার্ট আর্টটা কি? এখানে স্মার্ট আর্ট সম্বন্ধে কী লেখা আছে যে দিস অপশান ইজ ইউজ টু ক্রিয়েট কমিউনিকেট শেপ। কমিউনিকেট শেপ বলতে একটা শেপের সাথে একটা শেপের সংযোগ থাকবে, ঠিক আছে, কমিউনিকেশান থাকবে। এই শেপগুলো তুমি নর্মাল শেপ থেকে ড্র করেও নিতে পারো, যে শেপগুলো তুমি এখানে দেখতে পাবে, ঠিক আছে। তো স্মার্ট আর্টে যখন ক্লিক করবে, এখানে আমি একটা স্টেপ বলে দিয়েছি। এই ধরনের যে শেপটা দেখতে পাচ্ছ, এখানে যে শেপটা দেখতে পাচ্ছ, ভালো করে দেখো যে আমি এখানে একটা কম্পিউটারের ক্লাসিফিকেশান করেছি। কম্পিউটার তার তিনটে ভাগ, অ্যানালগ, ডিজিটাল এবং হাইব্রিড। ডিজিটালের আবার চারটে ভাগ, মাইক্রো, মিনি, মেন ফ্রেম, সুপার। এই ডিজাইনটা তুমি শেপ দিয়ে ড্র করে করতে পারবে কি পারবে না? শেপ এঁকে এঁকে তার মধ্যে লেখা যায়, শেপের ভিতর তো অ্যাড টেক্সট করে লেখা যায়, এবং এইগুলো লাইন ড্র করে করে তৈরি করা যাবে। তাহলে একটু অনেক খাটনি হবে, অনেকগুলো শেপ নিতে হবে, অনেক খাটনি গ্রুপ করতে হবে, তাই তো? তো এই ধরনের শেপগুলো অলরেডি ডিজাইন করে মাইক্রোসফট কোম্পানি তোমাকে দিয়ে দিয়েছে, যেখান থেকে তুমি এটা নিতে পারবে। এইগুলো কি কাজে লাগতে পারে? এই রকম ক্লাসিফিকেশানে লাগে। অনেক সময় বংশ তালিকা করতে গেলে অমুক তার 3টে ছেলে, অমুকের 2টো ছেলে, তাই না? তাহলে এই বংশ তালিকা করতে পারবো আমরা, এই জিনিসগুলো আমরা করতে পারবো। তো এটা ছাড়াও আরও অনেক কিছু করা যায়, দেখাচ্ছি আমি তোমাদের স্মার্ট আর্টটা কীভাবে ব্যবহার করব। স্মার্ট আর্ট ব্যবহার করতে গেলে কি করতে হবে? প্রথমত স্মার্ট আর্টে ক্লিক করবে, এই একটা গ্যালারি খুলবে, ঠিক আছে। এইখানে কিছু ক্যাটাগরি দেখতে পাবে। প্রথমত অল আছে, অল মানে সব রকমের ক্যাটাগরি লিস্টেড স্মার্ট আর্টগুলো এখানে পেয়ে যাবে। এগুলো কিন্তু প্রি ডিজাইন করাই আছে, ঠিক আছে। কিছু মডিফিকেশান তুমি করতে পারবে, ওকে। লিস্ট ক্যাটাগরিতে যদি যাও, তাহলে লিস্টের ক্ষেত্রে এইগুলো ইউজ করতে পারবে। প্রসেসের জন্য এগুলোকে ইউজ করতে পারবে। সাইকেল, হায়ারার্চি, রিলেশনশিপ, ম্যাট্রিক্স, পিরামিড, এই ক্যাটাগরিগুলো ভাগ করা আছে। তো প্রথমত আমি যেটা তোমাদের দেখাচ্ছিলাম বংশ তালিকা করতে, সেইটা হায়ারার্চি ক্যাটাগরির মধ্যে আছে, এইটাতে, ঠিক আছে। এটা ছাড়াও তুমি প্রসেস ইউজ করতে পারো, সাইকেল, যেখানে যেটা প্রয়োজন পড়বে। বিভিন্ন ক্ষেত্রে আমাদের অনেক সময় এই বাস্তুতন্ত্রে পিরামিড লাগে, তাই না? তাহলে এটাকে ইউজ করতে পারবো আমরা। তো আমি আপাতত হায়ারার্চিটাকে নিলাম, ক্লিক করলাম, এইখানে সেই ক্যাটাগরিগুলো দেখাচ্ছে। আর যদি অলে ক্লিক করো তাহলে কি হবে? সবগুলো একসাথে শো করবে, ওকে। হায়ারার্চিতে ক্লিক করলে কোনটা নেবে? এখানে 1 2 3 4 5 6 7 রকমের ডিজাইন দেওয়া আছে, লেআউট দেওয়া আছে 7 রকমের। তাহলে এর মধ্যে থেকে যে কোনো একটা চুজ করে নাও। যে মনে হচ্ছে না আমি এটা নিয়ে কেমন হবে না হবে, যে কোনো একটা নিয়ে করে নাও, পরে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তাহলে আমি এইটাই নিয়ে নিলাম আপাতত, এইটাকে ক্লিক করলাম। নেওয়ার পর আমি ওকে করলাম। তাহলে দেখো ওই লেআউটের স্টাইলটা তোমার পেজের উপর চলে আসবে, চলে এসছে। সঙ্গে সঙ্গে ডিজাইন এবং ফরম্যাট বলে দুটো এক্সট্রা ট্যাব আসবে। অর্থাৎ এই স্মার্ট আর্টের তুমি চেঞ্জ করতে পারবে ডিজাইন আর ফরম্যাট। তাহলে এইখানে টেক্সট অর্থাৎ কিছু লিখতে বলছে, এইখানে লিখতে বলছে, এইগুলো নেই। তাহলে যেখানে যেখানে লেখার প্রয়োজন তুমি লিখে নাও। তাহলে এইখানে ক্লিক করো। এইখানে আমি কি লিখব? আমি যদি মেমোরির ভাগ করতে চাই, তাহলে মেমোরি তার কটা পার্ট? 2টো পার্ট, ইন্টারনাল মেমোরি, এক্সটার্নাল মেমোরি, ঠিক আছে। তাহলে এরকমভাবে পার্টগুলো করতে পারি, ক্লাসিফিকেশান করতে পারি। তো কম্পিউটারের ক্লাসিফিকেশান করেছি। কম্পিউটারের ক্লাসিফিকেশান, কম্পিউটার পার্টসের ক্লাসিফিকেশান যদি করি, কম্পিউটার পার্টস হচ্ছে কয় ভাগ? হার্ডওয়্যার, সফটওয়্যার, হার্ডওয়্যার, 3টে ভাগ। আবার সফটওয়্যারের 2টো ভাগ, অ্যাপ্লিকেশান সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার। অ্যাপ্লিকেশান সফটওয়্যারের কিছু উদাহরণ, সিস্টেম সফটওয়্যারের কিছু উদাহরণ। তাহলে এই ক্লাসিফিকেশানগুলো তুমি তৈরি করতে পারবে। আমি কম্পিউটারটা আপাতত লিখছি। কম্পিউটার, এইটা কি দরকার আছে? এই মুহূর্তে আমার এটা দরকার নেই। তাহলে এটার উপর ক্লিক করবে। ক্লিক করলে সিলেক্ট হয়ে আছে, বুঝতে পারছো? যে টিক্কিটা দেখা যাচ্ছে, এই টিক্কি দেখা যাচ্ছে মানে সিলেক্ট হয়ে আছে। যখন তুমি ভিতরে ক্লিক করবে তখন কিন্তু লেখার জন্য অ্যাপ্লাই হয়, ঠিক আছে, লিখতে পারবে। আর বাইরে যখন ক্লিক করবে এটার উপরে, জাস্ট বডির উপরে, তখন এটা পুরোটাই সিলেক্ট হয়ে যায়। এবার এটাকে ডিলিট করে দাও, ঠিক আছে, কিবোর্ড থেকে ডিলিট। তাহলে কম্পিউটারের ভাগ, অ্যানালগ, ডিজিটাল, কি লিখলাম? ডিজিটাল, হাইব্রিড কম্পিউটার। এবার অ্যানালগের যদি ভাগ থাকে, বা ডিজিটালের যদি ভাগ থাকে, বা হাইব্রিডের যদি ভাগ থাকে, বা কম্পিউটারে 4টে ভাগ হতো সাপোজ, 4টে বা 5টা, তাহলে এক্সট্রা শেপ কী করে নেবে তুমি? অ্যাড কী করে করবে, ঠিক আছে। হাউ টু অ্যাড শেপস। এক্সট্রা শেপ দরকার হতেই পারে তোমার, তুমি যেটা করছো তাতে এক্সট্রা শেপ দরকার হবে। কি করে নেবে?
আচ্ছা এর এটা মুডটা একটু চেঞ্জ হয়েছে, দেখতে ভালো লাগছে না, এটার মুডটা ঠিক করে দিই। হ্যাঁ, কী করে ঠিক করব? এই যে এটা আর শেপ সিলেক্ট হচ্ছে না, এটা আসছে না, কী করতে হবে? এটা তো গ্রুপ হয়ে আছে, তাই না? এটাকে আনগ্রুপ করবে, রাইটে ক্লিক করে গ্রুপিংয়ের মধ্যে আনগ্রুপ করে এবার সিলেক্ট করে, এবার এটা মুডটা এসছে, মুডটাকে একটু স্মাইলি মুড দিয়ে দিই, ঠিক আছে? নাহলে ভালো লাগছে না দেখতে, কোনাতে আছে আর মুডটাকে চেঞ্জ করে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, গ্রুপ, ঠিক আছে। আচ্ছা, স্মার্ট আর্টে ক্লিক করো। এবার যদি শেপ দরকার হয়, এই ডিজাইন ট্যাবের মধ্যেই অ্যাড শেপ বলে কোনাতে একটা অপশান আছে, অ্যাড শেপ, অর্থাৎ তুমি যে শেপটাই ক্লিক করেছো তার ওপর অ্যাপ্লাই হবে। অ্যাড শেপে যাবে, এখানে কিছু অপশান দেখতে পাবে। অ্যাড শেপ কী লেখা আছে? আফটার, বিফোর, অ্যাবোভ, বিলো, অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট মানে ওর আন্ডারে থাকবে। আমার অ্যাসিস্ট্যান্ট কার আন্ডারে থাকবে? আমার আন্ডারেই থাকবে, তাহলে অ্যাসিস্ট্যান্ট মানে ওর আন্ডারে থাকবে, ঠিক আছে? দেখো, আমার নিচে থাকতে পারে কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট না হতেও পারে, ঠিক আছে? তো এই বিলো করতে পারো, বিলো করলেও নিচে আসবে। যদি সে বিলো করো তাও নিচে আসবে, আর অ্যাবভ করলে ওর উপরে চলে আসবে। লেফট, আফটার, বিফোর এর আগে নেবে না পরে নেবে, ঠিক আছে? আমাদের যদি 4টে দরকার হয় তাহলে এর পরে, হাইব্রিডের পরে দরকার, হাইব্রিডে ক্লিক করে ওর পরে নিয়ে নেব, আফটার নিয়ে নেব। তখন অ্যাড সেভ করবো, দিয়ে অ্যাড সেভ কী বলবো? আফটার। তাহলে দেখো আরেকটা চলে এলো, ঠিক আছে? তাহলে হাইব্রিডের পরে চলে এলো। বিফোর করলে ওর আগে চলে আসবে। ওকে, তাহলে অ্যাড সেভগুলো কি প্রত্যেকটা বুঝতে পারলে? আফটার, বিফোর, অ্যাবভ, বিলো। আচ্ছা, যদি অ্যাসিস্ট্যান্ট করি তাহলে আমাকে হাইব্রিডের 4টে ভাগ, সরি ডিজিটালের 4টে ভাগ, কি কি? মাইক্রো, মিনি, মেন ফ্রেম, সুপার। মাইক্রো, মিনি, মেন ফ্রেম, সুপার। তাহলে অ্যাসিস্ট্যান্ট নেবে না বিলো করবে? অ্যাসিস্ট্যান্ট করেই করো, তাহলে ওর আন্ডারে থাকবে। বিলো করে হবে, অ্যাসিস্ট্যান্ট করে হবে, দুটো করে দেখবে। লেআউট চেঞ্জ করলে পার্থক্যটা বুঝতে পারবে পরবর্তীতে, ঠিক আছে? তোমরা অ্যাপ্লাই করতেই পারো, আমার ডিজাইনটা চলে এলেই হলো, আর কিছু না, ঠিক আছে? তো আমি আপাতত অ্যাসিস্ট্যান্ট করে করতে বলছি, বিলো করেও দেখবে হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে? দেখবে হবে, কিন্তু যখন লেআউট চেঞ্জ করবো তখন কিছু ডিফারেন্স তুমি বুঝতে পারবে, আর কিছু না। আচ্ছা, তাহলে এইটার পর গিয়ে অ্যাডসেপে গিয়ে অ্যাডসেপ অ্যাসিস্ট্যান্টে ক্লিক করলে একটা অ্যাসিস্ট্যান্ট আসবে। কটা অ্যাসিস্ট্যান্ট লাগবে ওর? 4টে। কার? ডিজিটালেরই লাগবে, তাই ডিজিটালের ওপরেই রাইট ক্লিক করবে, কিন্তু রাইট ক্লিক বা ওটাকে সিলেক্ট করবে, নাহলে এই রাইট ক্লিক করে দেখো অ্যাডসেপ পেয়ে যাবে, দিয়ে অ্যাসিস্ট্যান্ট করে দাও, ঠিক আছে? তুমি মেনু থেকে করো বা রাইট ক্লিক করে করো, হলেই হলো, ঠিক আছে? শর্টকাট, আমরা রাইট ক্লিক করব, অ্যাডসেপ যাব, অ্যাডসেপ অ্যাসিস্ট্যান্ট, রাইট ক্লিক, অ্যাডসেপ অ্যাসিস্ট্যান্ট। এবার এইটার উপর ক্লিক করে লিখে দাও মাইক্রো, MICRO, মাইক্রো, মিনি, মেন ফ্রেম, কি লিখলাম? বাবা, মিনি, মেন ফ্রেম অ্যান্ড সুপার লিখে দিলাম। সুপার কম্পিউটার, সব থেকে ক্ষমতাশালী কম্পিউটারের নাম হচ্ছে সুপার কম্পিউটার। আচ্ছা, তাহলে ভারতের তৈরি প্রথম সুপার কম্পিউটার কি? পরম। আচ্ছা, অ্যাবাব হচ্ছে উপরে আসবে, দেখবে, রাইট ক্লিক করো, আমি অ্যানালগের উপরে নিব, ঠিক আছে? রাইট ক্লিক করলাম, অ্যাডসেপ, কী বলবো? অ্যাবোভ। তাহলে ওর আন্ডারে চলে এলো, ওকে নিচে নামিয়ে দিল, ঠিক আছে? বুঝতে পেরেছো? কম্পিউটারে যদি উপরে নাও তাহলে কম্পিউটারের উপরে একটা চলে আসবে, ঠিক আছে? এইটা এবার এইটা করে নেওয়ার পর এবার তুমি ডিজাইন থেকে এবং ফরম্যাট থেকে কিছু স্টাইল চেঞ্জ করা যায়, সেগুলো কী কী করা যায় আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রথমত আমি যে স্টাইলটা নিয়েছিলাম, যে লেআউটটা নিয়েছিলাম সেটা ছিল এইটা। ওইখানে তো 4-5 রকমের ছিল, তাই না? এখন মনে হচ্ছে ওটা না নিয়ে অন্যটা কেমন হতো জানি না, নিলে কেমন হতো। আমি তো এটা নিয়েছিলাম, এটা এবার মাউস পয়েন্টারটা নিয়ে যাও, এটা যদি নিতে তাহলে এরকম দেখাতো, কিন্তু প্রথম থেকেই 3D না, 3D শ্যাডো আছে, 3D করা যাবে, সব করা যাবে, ঠিক আছে? শ্যাডো আছে ব্যাকগ্রাউন্ডে, তাহলে এটা করতে পারবে বা এটা করতে পারবে, বা যদি এটা নিতে তাহলে এরকম হতো, এইটা বুঝতে পারছো? এটা একই আছে। তাহলে এইটা যদি করো, দেখো অ্যাসিস্ট্যান্ট হয়েছে বলে ওর আন্ডারে আছে, ডিজিটালের ভিতরেই আছে, ঠিক আছে? ডিজিটালের ভেতরে আছে, কে কে আছে ডিজিটালের ভেতরে? মাইক্রো, মিনি, মেন ফ্রেম, সুপার। তাহলে কোন লেআউটটা ভালো লাগছে? এটা? আচ্ছা, এটাই নিলাম, ক্লিক করো, চেঞ্জ করলে, ঠিক আছে? এবার শুধু লেআউট নয়, লেআউটের পরে তুমি কিছু স্টাইল চেঞ্জ করতে পারবে। এইখানে যাও, ওর স্টাইলগুলো দেখো, ওর স্টাইলটাকে ঠিক এইরকম করবে, এইরকম, সে চকলেটের মতো না করে ফুলে ফুলে আছে, তাই না? বাবুল গাম না কি বলে? চুইন গাম, ঠিক আছে? এই যে
এই দেখো স্টাইলগুলো দেখতে পাচ্ছ, এই স্টাইলটা, এই স্টাইলটা, বা এটা, বা এটা, দেখো, ঠিক আছে। তাহলে ওর স্টাইল আমি চেঞ্জ করতে পারবো, শুধু নিলে হবে না, নেওয়ার পরে আমি ওর স্টাইল চেঞ্জ করতে পারবো। কোন স্টাইলটা ভালো লাগছে, আপাতত এই স্টাইলটাই আমি দিলাম, ক্লিক করলাম, জাস্ট এই স্টাইলটা এখানে বসে গেল, স্টাইল হলো। তাহলে এখান থেকে তোমাদের আমি স্টাইলটাই দেখালাম। ওকে, এবার চলে আসি, এখানে কালার টালার আছে, এগুলো অ্যাপ্লাই করে করে দেখবে কোন কালারটা নিলে ভালো লাগবে, ঠিক আছে। অনেক কিছু ডিজাইন আছে, মানে এইগুলো একটা একটা করে লেখাতে গেলে তো শেষ হবে না, এগুলো অ্যাপ্লাই করে দেখবে। ওকে, ক্লিক করলেই বুঝতে পারছো কী হবে। এমএস ওয়ার্ডে এত সুবিধা করে দিয়েছে, মাউস নিয়ে গেলেই তো বুঝতে পারছি কী হবে, যে আমাকে কী হবে দেখিয়ে দিলে ওখানে, এইটা এই লেআউটে চলে আসবে এই ডিজাইনে। এইটা যদি নিই তাহলে এটা এরকম সবগুলো কালার হবে, এইটা যদি নাও তাহলে দেখো তিন রকম কালার চলে আসবে, যে স্টেজগুলো আছে, আসছে না কালার, ঠিক আছে। এইটা যদি নাও তাহলে এই কালারে আসবে। তাহলে এইরকমভাবে কালারগুলো আমরা এখান থেকে চুজ করে নিতে পারি। ওকে, এবার চলে আসছি ফরম্যাটে। এই ফরম্যাট থেকে কি কি করা যাবে, প্রথমত এই যে স্মার্ট আর্টটা নিয়েছো, এখানে কটা শেপ আছে বলো? 8টা শেপ আছে। প্রত্যেকটা শেপের একটা আকার আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে রেক্ট্যাঙ্গুলার আছে, তাই তো। শেপের আকার চেঞ্জ করতে পারবে। এই শেপ একটাকে সিলেক্ট করে এখান থেকে তুমি আবার স্পেসিফিক তাকে আলাদাভাবে আবার ডিজাইন দিতে পারবে, যেগুলো আমরা শেপের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছিলাম, তাই না। এই শেপটাকে আমি এই রকম করতে চাইছি, ক্লিক করো, তাহলে এইরকম হয়ে যাবে ও, ঠিক আছে। মানে তুমি যেটা করতে চাইছো, শেপ স্টাইল, বোঝা গেল। শেপ স্টাইল চেঞ্জ করতে পারবে। শুধু তাই নয়, এইখানে প্রথমেই ছিল চেঞ্জ শেপ, দেখো এই চেঞ্জ শেপটা হচ্ছে যে এর আকারটাকে আবার আমি চেঞ্জ করতে পারি। ওই আকারটা যদি মনে হয় যে ঠিক আমি এই রকম রাখবো, বোঝা গেছে, আকারটাকে কি করে দিলাম, চেঞ্জ করে দিলাম। তাহলে ওই শেপগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। ওই শেপটাকে যদি মনে করি যে আমি এই রকম রাখবো, তাহলে এরকম করে দিতে পারি, বা ঠিক নিচের দিকে দিলে ভালো, নিচের দিকে দিলে বেশি ভালো লাগবে, এইরকম, ঠিক আছে। তাহলে শেপগুলোকে আমি চেঞ্জ করে দিতে পারি। এইখান থেকে শেপের যত রকম শেপ তুমি এর আগেও চেঞ্জ করেছো, সব শেপের আকারগুলো এখানে পেয়ে যাবে। এবার যেমন প্রয়োজন তুমি সেই শেপগুলোকে চেঞ্জ করবে। এরকম যদি মনে হয় যে না আমি একটু ঢেউ খেলানো করবো, এরকম বোথ সাইড অ্যারো, ডাউন সাইড অ্যারো, ডাউন এই ডাউন অ্যারো দিয়েও করতে পারো, ঠিক আছে। তাহলে এই শেপগুলো আমরা চেঞ্জ করতে পারবো। আপাতত ভালো লাগলো মোটামুটি এই ডিজাইনটাই, এইটাই ঠিক আছে, ঠিক আছে, এইরকম করা যেতে পারে। তো চেঞ্জ শেপ করতে পারলে শেপ স্টাইল চেঞ্জ করতে পারবে। শেপ ফিল মানে শেপের ভিতর তো কালার দেওয়া আছে। আমরা যখন শেপ শিখেছিলাম দেখবে শেপের ভিতর কালার দিয়েছিলাম, ছবি দিয়েছিলাম, গ্রেডিয়েন্ট দিয়েছিলাম, টেক্সচার, প্যাটার্ন, সবগুলো এখান থেকে দিতে পারবে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা একটা শেপ, ঠিক আছে, সব দিতে পারবে। এই শেপ ফিলে গেলে দেখো সবই আছে, এখানে কালার আছে, তুমি নিজের ইচ্ছা মতন একে কালার দিতে পারো। তুমি ইচ্ছা করলে পিকচার, ওর মধ্যে একটা পিকচার ঢুকিয়ে দিতে পারবে, ইচ্ছা করলে আবার গ্রেডিয়েন্ট দিতে পারবে, ইচ্ছা করলে টেক্সচারও দিতে পারবে। শুধু এখানে প্যাটার্নটা দেয়নি তাই, ঠিক আছে, টেক্সচার দিতে পারবে। দেখো টেক্সচার এইগুলো আছে, এটা দিতে পারবে, বা এরকম কোনো একটা টেক্সচার ক্লিক করে তুমি সেটার উপর ক্লিক করে দাও, তাহলে সেইটা ওখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এইটা হয়তো ক্লিক করলাম, তাহলে দেখো এটা ওখানে অ্যাপ্লাই হয়ে গেল, ঠিক আছে। তাহলে টেক্সচার দিতে পারবে। তাহলে শেপ ফিলটা বোঝা গেল। শেপ গুগল থেকে ছবি কী করে ডাউনলোড করে দেখাচ্ছে, হয়ে যাক, ঠিক আছে। দেখো শেপ ফিল, আর বলতে হবে শেপ ফিল নিয়ে। আচ্ছা, শেপ ফিল দিয়ে করবে। আউটলাইনটা কী হবে বলো তো? বাইরের যে দাগটা আছে সেটাকে আউটলাইন বলা হয়। সেই আউটলাইনের কালার স্টাইল আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে শেপ আউটলাইনে যাব, আউটলাইনে যে কালারটা এখানে কালার চুজ করতে পারবে। কোনো একটা কালার চুজ করলে এই কালারটা নিলাম, দেখো কালার নিয়েছি এটা, তাহলে আউটলাইনের কালারটা চেঞ্জ হয়েছে, বুঝতে পারছো তো। আউটলাইনের কালার, আউটলাইনের উইথ মানে চওড়াটা, ওই যে আউটলাইন যেটা নিলে তার চওড়াটা কত মোটা করবে সেই চওড়াটাও তুমি এখান থেকে চুজ করতে পারো। ইচ্ছা করলে চওড়া উইথের স্টাইলটাও এরকম ডট ডট বা এরকম স্টাইল, এই স্টাইলগুলো নিতে পারবে, ঠিক আছে, এগুলো অ্যাপ্লাই করা যাবে। তো খুব বেশি যদি উইথ নিয়ে নাও, মোটা করে নাও, তাহলে এই স্টাইলগুলো বুঝতে পারবে না, বুঝতে পেরেছো, জয়েন্ট হয়ে যাবে, দিয়ে বোঝা যাবে না। তাই হালকা যদি থাকে, উইথটা কম যদি থাকে, তাহলে এগুলো বোঝা যাবে। তাহলে এগুলো করতে পারবে আউটলাইনের। আরেকটা কী ছিল, শেপ ইফেক্ট। ওই শেপে যা যা করেছিলাম, ওকে প্রিসেট, এই যে ইফেক্টগুলো, এইরকম একটা ইফেক্ট, বা এইখান থেকে গিয়ে 3D রোটেশান, এরকম রোটেট করা, এগুলো যদি রোটেট করতে চাও ঠিক রোটেট হয়ে গেল, দেখো, ঠিক আছে। তাহলে এরকমভাবে রোটেট ইফেক্ট এগুলো দিতে পারবে। যেটা করলে এর কালারটা চেঞ্জ করে দাও, এই বাইরে ক্লিক করো, দেখো ওই স্টাইলে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, ইফেক্টগুলো এখান থেকে পারলে অনেক রকমের ইফেক্ট আছে, এগুলো দিতে পারবে। ইন্ডিভিজুয়াল যাকে সিলেক্ট করবে সেটার পর অ্যাপ্লাই হবে। আমি একটা দিয়ে দেখাচ্ছি,
তুমি সিলেক্ট করে করে করতে পারো। এটা স্টাইল আলাদা করলে, এটা স্টাইল আলাদা করলে, ঠিক আছে। যে আমি এইটাকে আমার হাইব্রিডটাকে এইরকম শেপ দিয়ে দিলাম, যে হাইব্রিডটা আমার এই শেপে থাক, ঠিক আছে। হ্যাঁ, অ্যানালগটাকে কোন শেপে দেবো, অ্যানালগটাকে আচ্ছা এই লাভ শেপে দিয়ে দিলাম, এটা হচ্ছে অ্যানালগ, ঠিক আছে। হ্যাঁ, চেঞ্জ হচ্ছে। তাহলে ইচ্ছা মতন আমরা এগুলো শেপ চেঞ্জ করতে পারবো। আচ্ছা, নেক্সট এবার আসছে কি, এইখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেখা, এই যে ভিতরে যে লেখাটা আছে না, কম্পিউটার যে লেখাটা আছে, এই যে লেখাটা আছে, এই লেখার স্টাইল চেঞ্জ করতে পারবে, ওয়ার্ড আর্ট স্টাইল বলা হয়। এই লেখাটা তুমি কোন স্টাইলে নেবে, এখানে ক্লিক করো, দেখো এটা এরকম স্টাইল দেখতে পাচ্ছ, ঠিক এই স্টাইলটা ক্লিক করো, তাহলে দেখো লেখাটা সেই স্টাইলে চলে এলো, ঠিক আছে। তাহলে লেখার স্টাইল চেঞ্জ করতে পারবে, লেখার কালার চেঞ্জ করতে পারবে, লেখার আউটলাইন চেঞ্জ করতে পারবে, আবার লেখার পরে ইফেক্ট আছে, এইরকম ইফেক্টগুলো দিতে পারবে। শ্যাডো, দেখো এই লেখার ব্যাকগ্রাউন্ডে শ্যাডো, সামনে যে পিছনে শ্যাডো পড়বে, এইটাতে ক্লিক করবে, দেখবে পিছন দিকে শ্যাডো চলে আসবে, বা এটাতে ক্লিক করবে, সামনে নিচে একটা শ্যাডো পড়ছে, দেখা যাচ্ছে, ঠিক আছে। এই শ্যাডোগুলো দিতে পারবে, রিফ্লেকশান দিতে পারবে, এইরকম রিফ্লেকশান পড়ছে, কম্পিউটার লেখার এই রিফ্লেকশান এইটাতে বেশিতে আছে, এটাতে দেখো নিচে একটা রিফ্লেকশান আছে, এটা একটু বড় করি সাইজটা, তাহলে দেখতে পাবে ভালো। রিফ্লেকশনটা বুঝতে পেরেছো এখানে? হ্যাঁ, ওই কালারের জন্য রিফ্লেকশনটা ফুটছে না ভালো, তাই না। এইটাকে দেখি ডিজিটালটাই ক্লিক করি আমরা, ডিজিটালে ক্লিক করে এই রিফ্লেকশনটা দেখে নিই যে কেমন হচ্ছে। ওকে, ডিজিটাল সিলেক্ট করলাম, টেক্সট ইফেক্টে গেলাম, এখানে গিয়ে রিফ্লেকশন, এইটা বুঝতে পারছো কী হলো, এই যে এইটা, তাহলে রিফ্লেক্ট হচ্ছে লেখাটা। আমি অ্যাপ্লাই করে দেখলাম, এটা দিচ্ছি না আমি। নেক্সট এইগুলো সবগুলো ট্রান্সফর্মের মধ্যে কী আছে না, তো ট্রান্সফর্মের মধ্যে তুমি একে এরকম লেখাগুলোকে আর্চের মতন করতে পারবে, এরকম আর্চ ডিজাইন, যে ঢেউ খেলানো, এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ। প্রজেক্ট পেজে যেটা করবো সেটা আলাদা, এইখানে আমরা শেপের ভিতরে লেখাকেই ট্রান্সফরমেশন দিতে পারবো, ঠিক আছে। এইরকম ঢেউ খেলানো একটা, বা এইরকম আর্চের মতন স্টাইল, ঠিক আছে। তাহলে এইগুলো করতে পারবে, ক্লিক করে দেখো কোনটা কেমন লাগছে, একটা ক্লিক করি আমি, ঠিক আছে। আপাতত এই আর্চের মতন ক্লিক করি, আর্চটা দেখো ডিজিটাল লেখাটা এইরকম হয়ে গেছে, ঠিক আছে, খুব একটা ভালো লাগছে না, সব জায়গায় মানায় না। হ্যাঁ, তো ট্রান্সফর্ম এইখানে গিয়ে একটু ঢেউ খেলানো, এইরকম ঢেউ খেলানো, এই যে ডিজিটাল এইরকম করে ঢেউ খেলিয়ে চলে গেল, ঠিক আছে। কম্পিউটারটা কেমন লাগে দেখি, ট্রান্সফর্মে গিয়ে এইটাকে ঢেউ খেলিয়ে দিই, কোনটা দেবো, এইটাই দিই, এই দেখো, ঠিক আছে। কম্পিউটার, তাহলে টেক্সট নিয়ে, টেক্সটের আউটলাইন, টেক্সটের বাইরের দিককার লাইনের কালার কেমন হবে, সেই কালারটা তুমি এখান থেকে চুজ করতে পারবে। এই যে টেক্সটের যে বাইরে যে আউটলাইন, অর্থাৎ এই যে বাইরের দিক দিয়ে যে দাগটা আছে, এই দাগের কালার, তো টেক্সটের ভিতরের কালারটা এমন নিয়ে নিয়েছি যে ওই কালারটা বোঝা যাচ্ছে না। টেক্সটটা যদি সিম্পল টেক্সট হতো তাহলে ঠিক বোঝা যেত, যে সিম্পল যদি টেক্সট হতো এরকম, তাহলে আমরা ঠিক বুঝতে পারতাম। এবার আউটলাইন কালারটা বুঝতে পারছো, ভিতরে কালারটা কী আছে বলো তো, লেখার ভিতরে সাদা টাইপের আছে, তো সেই টেক্সট ফিলে গিয়ে ভিতরের কালারটাকে যদি হলুদ দিয়ে দাও, তাহলে ভিতরের কালারটা যেন হলুদ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বাইরের কালার, ভিতরের কালার আমরা এগুলো চেঞ্জ করতে পারবো। এই এবার আছে কি, এখানে দেখো অ্যারেঞ্জ আছে না, এই যে অ্যারেঞ্জ আছে, অ্যারেঞ্জটা কি, অ্যারেঞ্জটা হচ্ছে সেন্ড টু ব্যাক, ব্রিং টু ফ্রন্ট, আর কি আছে, পজিশান আছে, টেক্সট, এই গ্রুপ আছে, এইগুলো তো আমরা অলরেডি করেছি না শেপের জন্য, ঠিক আছে। তাহলে এইগুলো স্মার্ট আর্ট নিয়ে তুমি এগুলো করতে পারবে। তাহলে একটা স্মার্ট আর্ট আমি নিলাম, তার কত রকমের ডিজাইন করা যায় সেগুলো তোমাদের দেখাচ্ছি। ওকে, নেক্সট, তাহলে এইটা তোমাদের হলো। এবার স্মার্ট আর্টের এই ডিজাইনটা চেঞ্জ করলাম, এবার একটু অন্য কিছুতে চলে আসি, ঠিক আছে। স্মার্ট আর্ট নিয়ে আর কী লেখা আছে এখানে, এই ডিজাইনটা দেখিয়েছিলাম, আর একটা দেখিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, হাউ টু অ্যাড শেপ, কী করে শেপ অ্যাড করতে হয়, অ্যাড শেপ আফটার বিলো, এগুলো তো দেখালাম, তাই না। এবং ওর স্টাইল চেঞ্জ করতে পারি ফরম্যাট এবং ডিজাইন ট্যাব থেকে, সেটাও বললাম আমি। এবার এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটাকে প্রসেস বলা হয়, ঠিক আছে। প্রসেস মানে কোনো কিছু করতে গেলে তার একটা স্টেপ লিখতে হয়, যে কীভাবে করতে হয়, প্রথমে এটা করতে হয়, প্রথমে এটা। হয়তো বললাম তোমাদেরকে বিরিয়ানি বানাতে হবে, বিরিয়ানি বানানোর স্টেপটা খাতায় লিখে দেখাও। হোটেল ম্যানেজমেন্টের কোর্স করছো বা রান্নার কোর্স শিখছো, তো বিরিয়ানি বানানো শিখেছো, এবার স্টেপটা লিখে, তাহলে প্রথমে কী করবে, তারপরে কি করলে স্টেপ বাই স্টেপ লিখতে হবে। তো এইটা খাতায় লিখলে, এটাকেই কম্পিউটারে যদি প্রেজেন্টেশন করতে বলা হয় তাহলে কিভাবে করবে। এমএস ওয়ার্ড কী করে খুলতে হয়, স্টেপটা বলো, যে কেউ একজন বলো, প্রথমে কোথায় যাবে এমএস ওয়ার্ড খুলতে গেলে, স্টার্টে যাব, সার্চ বাটনে যাব, এমএস ওয়ার্ড লিখব,
দিয়ে এমএস ওয়ার্ডের অ্যাপসটা আসবে, তখন এমএস ওয়ার্ডটা খুলবো, উইনওয়ার্ড লিখবো, তাই না? এমএস ওয়ার্ড লিখলে কী হবে, এমএস ওয়ার্ড রিলেটেড যত ফাইল সব চলে আসবে, আর উইনওয়ার্ড লিখলে আমাদের অ্যাপসটা খুলবে। আর একটা আছে অল প্রোগ্রামসে যেতে হয়, মাইক্রোসফট অফিসের ভিতরে গিয়ে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এখানে ক্লিক করলে এটা খুলে যায়। তাহলে এই স্টেপগুলো এইখানে লেখা আছে দেখো। তাহলে প্রথমে স্টার্টে ক্লিক করবে, তারপরে কোথায় যাবে, অল প্রোগ্রামস, এমএস অফিস, এমএস ওয়ার্ড, এই যে স্টেপ। তাহলে এটা প্রসেস গ্রুপের মধ্যে আছে, এই প্রসেসটা আমরা দেখে নিই। এটাকে ডিলিট করে দিলাম, ক্লিক করে ডিলিট, ওকে। ইনসার্ট, স্মার্ট আর্ট। এবার দেখো এখান থেকে প্রসেসে চলে যাও। তাহলে কোনো কিছুর স্টেপ লিখতে গেলে এখান থেকে প্রসেসের জন্য যে কোনো একটা স্টাইল বা ডিজাইন নিয়ে নাও, যে কোনো একটা প্রথমে নিয়ে নাও, পরে তো চেঞ্জ করতেই পারবো আমরা। নিয়ে নিলাম, ওকে। তাহলে আমি কিসের স্টেপ লিখবো, আমি স্টেপ লিখছি কী করে এমএস ওয়ার্ড খুলতে হয়, তাই তো, হাউ টু ওপেন এমএস ওয়ার্ড। তাহলে প্রথমে এইখানে ক্লিক করে প্রথমেই START স্টার্টে ক্লিক করতে হয়, তারপরে কোথায় করতে হয়, অল প্রোগ্রামস, অল প্রোগ্রামস, তারপরে এমএস অফিস। এমএস অফিসের পরে আবার লাগবে তো এমএস ওয়ার্ড। তাহলে নিতে গেলে কি করব, রাইট ক্লিক করব, অ্যাড সেভ আফটার, পরে, আফটার মানে পরে, তাহলে পরেই নেব, নিয়ে নিলাম। তাহলে এখানে কি লিখবো, এমএস ওয়ার্ড, তাই তো। তাহলে এমএস ওয়ার্ড। এই যে স্টেপটা, এইটা এবার একটু ফলো করে দেখো, মনে হচ্ছে না যে অ্যারোটার সাহায্যে বোঝাতে চাইছে যে এইভাবে পরপর এইদিকে যাবে, তাই তো। তাহলে এই ডিজাইনটা তুমি নিয়ে নেওয়ার পরে আবার এর লেআউটটা চেঞ্জ করে নিতে পারো। তোমার মনে হচ্ছে এটা না নিয়ে ওর আরও তো অনেক রকম ছিল, কোনটাই কেমন লাগবে ঠিক বুঝতে পারছিলাম না, তাই না। তাহলে এইটাও একটা ছিল, এটা নিলে এরকম দেখাতো, দেখো এটা কেমন লাগছে। তাহলে স্টার্ট, অল প্রোগ্রামস, এমএস অফিস, এমএস ওয়ার্ড। আরও আছে, এইটা নিলে, এটাই তো নিয়েছিলাম, এইটা নিলে ঠিক এইরকম দেখাতো। এর বাইরে আরও আছে, দেখো এখানে এতগুলো আছে, কোনটা কেমন, এটা এরকম দেখাতো, এইটা এরকম দেখাতো, এইখানে অনেক স্টাইল আছে, অনেক আছে, কোনটা নেবে। এইটা তো আমরা দেখো পেজে যেটা দেখিয়েছি এরকম দেখিয়েছি, তাই না। তাহলে এইখানে এটা আছে, এই যে এইরকম একটা আছে, এটা আবার মজা কি, এইটাতে আমরা ছবিও অ্যাপ্লাই করতে পারি। এটা করি, ক্লিক করলাম, দেখো আমরা স্টার্টে কেমন ছবি, তার জন্য একটা ছবি দিতে পারবো, মানে প্রত্যেকটা ছবি দিয়ে বুঝিয়ে দেবো যে প্রথমে এটা আসবে, তারপরে এটা আসবে, তারপরে এটা আসবে, ঠিক আছে। ওই যে বললাম যে বিরিয়ানি স্টেপ, চালটাকে ধুবে, মাংসটাকে নিবে, প্রত্যেকটা ছবি দিয়ে দেখাতে হবে তোমাকে প্রেজেন্টেশনটা। তাহলে স্টার্ট, এইখানে ক্লিক করো, ছবি নিয়ে নাও, কিন্তু তোমাকে তার আগে ছবি রেডি করে রাখতে হবে, ঠিক আছে, কম্পিউটারে। আমি ক্লিক করলাম, সাপোজ স্টার্টের ছবিটা কেমন হবে, ডেস্কটপে রাখা আছে, আগের দিন মনে করেছিলাম, ক্লিক করি ডেস্কটপে, এটা স্টার্টের ছবি, ঠিক আছে। তাহলে স্টার্টের ছবিতে ক্লিক করলাম, দিয়ে ইনসার্ট করলাম, স্টার্টের ছবি চলে এলো। এইখানে ক্লিক করো পিকচারে, ডাইরেক্টলি পিকচার ওপেন হয়ে যায়। স্টার্টের পর অল প্রোগ্রামস, ওইটা স্টার্টের ছবি ছিল না, এটা ছিল, এইটাই ছিল, যাই হোক দিলাম একটা। তারপরে চলে যাবো অল প্রোগ্রামস, অল প্রোগ্রামস কোথায় আছে ছবি, অল প্রোগ্রামস, এইটাতেই ক্লিক করি, এটা অল প্রোগ্রামস, ইনসার্ট। ছবিটা ক্রপ করলে ভালো হতো, এটা অনেক বড় হয়েছে, যে অল প্রোগ্রামস দেখাচ্ছে, ঠিক আছে। তারপর এটা হচ্ছে অল প্রোগ্রামসের পর এমএস অফিস, এমএস অফিস ইনসার্ট করলাম, এটা এমএস অফিসের এখানে একটা আছে, আর একটা করলাম কি এমএস ওয়ার্ড, এটা হচ্ছে এমএস ওয়ার্ড, ক্লিক করলাম, ইনসার্ট। তাহলে এইভাবে প্রত্যেকটা স্টেপের ছবি তুমি দিয়ে দিলে। এরপরে এর ডিজাইনটা চেঞ্জ করো, এই লেআউটটা চেঞ্জ করো, এখানে যাও, এটাকে তুমি এইরকম দিয়ে দাও, বা এরকম, বা এরকম, ঠিক আছে না, এরকম। তাহলে যেটা ভালো লাগবে সেটার পর জাস্ট ক্লিক করো, তাহলে এটা অ্যাপ্লাই হয়ে গেল, বুঝতে পারলে তো। তাহলে ছবি দিয়েও স্টেপ দিয়ে করতে পারি আমরা, ছবি দিয়ে, কিন্তু ছবিগুলো আগে থেকে নিয়ে রাখতে হবে। ছবিটা কি করে নেবে, কম্পিউটারের কোনো অংশের ছবি কি করে নেবে, সাপোজ বললাম যে এই অংশের ছবিটা, এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছ স্টার্ট বাটন, এই ছবিটা তুলবে কি করে, মোবাইল হলে কি করতে, স্ক্রিনশট করে ক্রপ করতে, ক্রপ করে নিতে, গুড, স্ক্রিনশট করে ক্রপ করে নিতে। এই কম্পিউটারে স্ক্রিনশট কি করে মারা যায়, কম্পিউটারে কিবোর্ডে একটা প্রিন্ট স্ক্রিন বলে সুইচ আছে, কম্পিউটার কিবোর্ডটা খুলবে, কিবোর্ডের একটা ছবি আমার এখানে ছিল না তোমাদের, এইখানে দেখো ছবি, কিবোর্ডটা দেখো, তোমাদের কিবোর্ডের ওপরে এইখানে ডিলিট বাটন আছে, ইনসার্ট, হোম, এই বাটনগুলো আছে, এইখানে একটা বাটন আছে দেখবা প্রিন্ট স্ক্রিন লেখা আছে, প্রিন্ট স্ক্রিন, এটা হচ্ছে স্ক্রিনশটের সুইচ, ঠিক আছে। হ্যাঁ কিবোর্ডে দেখেছো, এটা দেখেছো কি, অনেক সময় শর্টকাটে লেখা আছে, শর্টকাটে এখানে লেখা আছে PRTSC SYS
আর কিউ এরকম লেখা আছে, ঠিক আছে, মানে প্রিন্ট স্ক্রিন, অ্যাকচুয়ালি প্রিন্ট স্ক্রিন, এইটা স্ক্রিনশটের ছবি। তবে এই স্ক্রিনশটে প্রেস করলে ছবিটা কপি হয়ে যায়, স্ক্রিনশটটা এবার ওই ছবিটাকে নিতে হয়, ঠিক আছে। কি করে নিতে হয় দেখে নাও। কোথাকার স্ক্রিনশট নেব আমি, এইটারই স্ক্রিনশট, এই স্ক্রিনেরই স্ক্রিনশট নিতে চাইছি। ওকে, তাহলে কি করবে, প্রিন্ট স্ক্রিন আমি একবার টিপলাম, এখানে এই পুরো স্ক্রিনটার একটা ছবি উঠে গেল। এই ছবিটা কোথায় নিয়ে আসবে, সুবিধা হচ্ছে এমএস পেন্টে নিবে, সব থেকে সুবিধা হচ্ছে এমএস পেন্ট। পেন্ট বলে যে অ্যাপটা আছে না, এই যে পেন্ট, এখানে গিয়ে পেস্ট করে দাও। কি করবে, পেস্ট, ওটা ক্লিপ বোর্ডে চলে যায়, হ্যাঁ, পেস্ট করবে, ডাইরেক্টলি দেখো চলে আসবে ছবিটা, এসছে যে ছবিটা তুললাম, চলে এসছে। এবার কোন অংশটা দরকার, যে অংশটা দরকার তাকে সিলেক্ট টুল নেবে, দিয়ে সিলেক্ট করবে, আমার এই ছবিটার দরকার, এইটা দরকার, ঠিক আছে। তাহলে এইটুকুটাকে কি করলাম, কপি করব, কপি করলাম, কোথায় দরকার, এমএস ওয়ার্ডে দরকার, তাহলে এমএস ওয়ার্ড যাবে, এমএস ওয়ার্ডে গিয়ে কোথায় দরকার সেখানে গিয়ে জাস্ট এখানে গিয়ে পেস্ট করে দাও, কন্ট্রোল ভি, তাহলে দেখো ওই ছবিটা এখানে বসে গেল, এই যে এইটা বসে গেল। তোমার এমএস পেন্ট খোলাই তো আছে, তাই না, আমার অন্য একটা ছবি দরকার, এইখানে স্টার্টের লোগোটা দরকার, এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করে নাও, কন্ট্রোল সি টিপো বা কিবোর্ড থেকে কন্ট্রোল সি অথবা এখানে ক্লিক করো, কপি, এমএস ওয়ার্ড অ্যাপসটা খোলো, গিয়ে এখানে যেখানে রাখবে, এখানটার মারো, কার্সারটাকে রাখো, কন্ট্রোল ভি মেরে দাও। এর আকার আকৃতি তো আমরা ছোট বড় করতেই পারি, আবার একে ক্রপও করতে পারি, এখানে ফরম্যাটের মধ্যে তো ক্রপ অপশন দিয়ে দিয়েছে, তাই না, তাহলে এখান থেকে আমরা আবার কি করতে পারি, ক্রপও করতে পারি, ঠিক আছে। তাহলে ওইখান থেকে কপি করে করে এনে এখান থেকে কপি করে নিয়ে এসে আমরা কাজ করতে পারি। এই একটা স্ক্রিনশট শিখলে ডাইরেক্টলি এমএস ওয়ার্ডেও পেস্ট করে দেওয়া যায়, পুরো স্ক্রিনশটটাকে এমএস ওয়ার্ডেও পেস্ট করে দিতে পারবে। কি করে, তুমি কোনো একটা স্ক্রিনে গেলে, আমি সাপোজ ধরে নাও গুগল ক্রোম খুললাম, ক্রোমটা খুলুক, এই ক্রোমটা খুলেছে, কোনো একটা ধরে নাও কি ক্লিক করব, কোনো একটা সাইট একটা ক্লিক করলাম, ধরে নাও এই সাইটটা, এটা খুলবে না, আমি এটাকে ছোট করে নিই, ও নেট নেই, সরি, নেটটাই তো নেই, আমি এই জায়গাকার স্ক্রিনশটটা নিতে চাইছি, ঠিক আছে। তাহলে স্ক্রিনশট নিলাম, এই স্ক্রিনশটটা নিয়েছি, এই স্ক্রিনশটটাই নিই আমি আগে, এইটা নিলাম এবার, হ্যাঁ, এই স্ক্রিনশটটা নিলাম, মানে দ্য সাইট ক্যান নট বি রিচ, দেখাতে হবে যে আমার এটা দেখাচ্ছে প্রবলেমটা, ঠিক আছে। এমএস ওয়ার্ডে গিয়ে ডাইরেক্টলি এবার কি করবো, আমি এটাকে কন্ট্রোল ভি মারবো, তাহলে পেস্ট হয়ে গেল, দেখো পুরো স্ক্রিনশটটা পেস্ট হয়েছে ছবি আকারে, হয়েছে। এবার ক্রপ করে নাও, এখান থেকে কতটা দরকার ফরম্যাটে যাও, ক্রপে যাও, তোমার কতটা দরকার, তুমি যতটা দেখাতে চাইছো যে আমার এইটুকুটা দেখালেই হবে, যে আমাকে মেসেজে এইটুকুটাই দেখাচ্ছে, এই মেসেজটা দেখাচ্ছে, তাহলে এইটুকুটাই থাকবে, বাইরে ক্লিক করে দাও, এইটুকুটাই থাকবে, ঠিক আছে। আবার দরকার হলে এটাকে ডিলিট করে দেবে। তাহলে এটা একটা শিখলে, স্ক্রিনশট করা, মানে মোবাইল, আমি মোবাইল ইউজ করার অনেক আগে থেকে কম্পিউটার ইউজ করি, তখনও স্ক্রিনশট ইউজ করেছি আমি, তাই না। তাহলে মোবাইলে তো পরে এলো স্ক্রিনশট, এখন আঙুল দিয়ে টানলেই স্ক্রিনশট হয়ে যায়, 3টে আঙুল দিয়ে, তাই না, হাতের তালু দিয়ে, সুইচও থাকে, তো এই স্ক্রিনশট ওখানে ইউজ হয়। আর একটা এইখানে গিয়ে সার্চে গিয়ে দেখো, এটা একটা ইম্পর্টেন্ট, স্নিপিং টুল, SNI, এই যে স্নিপিং টুল আছে দেখতে পাচ্ছ, SNI লিখেছি আমি, SNIPPING, স্নিপিং টুল, এইটা একটা স্ক্রিনশটের টুল কিন্তু পাবে, এইখান থেকে ইউজ করতে পারো, এটা ক্লিক করলে এই টুলটা এইরকম চলে আসে, ঠিক আছে। এবার তুমি নিউয়ে ক্লিক করবে, নিউয়ে ক্লিক যখন করবে, নিউয়ে ক্লিক না, এখানে নিউ করতে হবে, নিউ যখন করবে, যেখানে গিয়ে তুমি স্ক্রিনশটটা নিতে চাইছো, দেখো আমি নিতে চাইছি, এটা কি এমএস পেন্ট বন্ধ করে দিলাম, এই ডেস্কটপের উপর থেকে এই ছবিগুলো নিতে চাইছি, ঠিক আছে। তাহলে এখানে গিয়ে কী করব, নিউ, যখন নিউ করব এরকম ব্যাকগ্রাউন্ডটা একটু আবছা হয়ে যাবে, আমি যতটা অংশ সিলেক্ট করব এইভাবে, এই যে এইটুকুটা, এইটার একটা স্ক্রিনশটের ছবি তৈরি করে নেবে ও, হয়ে গেল ছবিটাকে কী করতে হবে, সেভ, কোথায় সেভ করবে, ডেস্কটপে নাম দিয়ে দাও, COMP নাম দিয়ে দিলাম, ওই দেখো ডেস্কটপে সেভ হয়েছে দেখতে পাচ্ছ। আচ্ছা, তাহলে ওই স্নিপিং টুলটা ব্যবহার করে আবার তুমি ইউজ করতে পারো, আবার তুমি নিউ করো, নিউ করলে এবার চাইছি আমি এই যে অভ্র লেখা আছে এটার স্ক্রিনশট নেব, এইটা সিলেক্ট করলাম, এটা স্ক্রিনশটের ছবি তুলে নিয়েছে, এটাকে কী করে নিলাম, সেভ করে নিলাম, এটার একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে, সেভ করে নাও, দেখো এখানে এই ছবিগুলো চলে আসবে। তাহলে টুলটার নাম কি বললাম, স্নিপিং টুল, এটা দিয়ে ইউজ করা যায়, তুমি এটাকে হাইলাইট করতে পারবে, ঠিক আছে, কিছু টুলস আছে যেটা দিয়ে তুমি এটাকে হাইলাইট করে
তারপরে সেভ করতে পারবে। এই যে হাইলাইটার আছে, হাইলাইটার ইউজ করতে পারো, ঠিক আছে। পেন আছে, পেন টুল ইউজ করতে পারো, কোনো অংশ মার্কিং করতে পারো, এটা একটা অ্যাডভান্টেজ আছে, ঠিক আছে। তাহলে রাবার দিয়ে আবার এটা কী করতে মিটিয়ে দিতে পারবে, যেগুলো মিটিয়ে দিতে পারবে, ঠিক আছে, যেগুলো দিয়েছিল এগুলো কী করতে পারবে, মিটিয়ে দিতে পারবে। এটার অ্যাডভান্টেজ আছে, স্নিপিং টুলটাকে ব্যবহার করতে পারো। এডিটে আছে, কাট, কপি, পেস্ট, হাইলাইটার, ইরেজার, এই অপশানগুলো আছে। আর এখান থেকে এটা, ঠিক আছে, এক্সিট নো। তাহলে স্নিপিং টুলটাকেও ব্যবহার করতে পারবে, ওকে, স্ক্রিনশটের জন্য। তাহলে এমএস ওয়ার্ডের কোথায় ছিলাম আমরা? এমএস ওয়ার্ডের স্মার্ট আর্টে, ওকে, ইনসার্ট, স্মার্ট আর্ট। এই স্মার্ট আর্ট থেকে আমরা বিভিন্ন রকমের ক্যাটাগরি, প্রসেস হোক, সাইকেল হোক, হায়ারার্চি হোক, রিলেশন, ম্যাট্রিক্স, পিরামিড, যে কোনো শেপ নিয়ে সেখানে তুমি সেখানে অ্যাড শেপ, তার ডিজাইন, স্টাইল, এগুলো চেঞ্জ করতে পারবে। তাহলে এগুলো কোথায় অ্যাপ্লাই হয় বুঝতে পারলে তো? বিভিন্ন জায়গাতে আমরা এগুলো অ্যাপ্লাই করতে পারবো, ওকে। নেক্সট, তাহলে স্মার্ট আর্ট নিয়ে বলো, কোনো সমস্যা আছে তোমাদের বুঝতে? অনেক রকম স্টাইল আছে, সব স্টাইল তো একটা একটা করে দেখা যাবে না, এগুলো তোমাদেরকে নিজে অ্যাপ্লাই করতে হবে। কোথায়? এখানে, এখানে, হ্যাঁ, শেপে যাবে। শেপ এখানে শুধু মাউস দিয়ে ড্রয়িং করতে গেলে কি করতে হয়, এখানে শেপ থেকে এই যে এই শেপটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে তুমি ড্রয়িং করতে পারবে, কিন্তু এক ক্লিকেই করতে হবে, একবার ক্লিক ছেড়ে দিলেই ও আর হবে না, ঠিক আছে। ওয়ান ক্লিকে তুমি একটা শেপটাকে ড্র করতে হবে, যেই অন ক্লিকে গিয়ে ছেড়ে দেবা ও একটা শেপ নিজে নিজে তৈরি হয়ে যাবে, ঠিক আছে, এটা শেপ। আর এমএস পেইন্টে যেমন ড্রয়িং করছো ওই রকম ড্রয়িং এতে পারবে না, বোঝা গেল? এখানে শেপ দিয়ে করতে পারবে আর পেইন্টে গিয়ে ড্রয়িং করতে পারবে, হ্যাঁ, আবার ক্লিক করে নিতে পারবে, ঠিক আছে। ওটা গ্রুপ করতে হবে, আলাদা আলাদা শেপ তৈরি হবে। আমার কথাটা বুঝতে পারলে কি? দেখো, তুমি এইটা নিলে তো, এটা ঠিক আছে, এইটা নিয়ে তুমি এক ক্লিকে যখন শুরু করলে তুমি কি শুরু করবে, এরকম 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 কিছু একটা শুরু করলে, ঠিক আছে, এইটা একটা করলে। আবার তুমি ওই স্টাইলটাই নিলে ওখান থেকে শেপ থেকে গিয়ে আবার এই শেপটাই নিলে, আবার তুমি ড্রয়িং করলে, এটাকে এরকম 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 করে এরকম এরকম করে এটা ড্রয়িং করলে, জানি না কি হচ্ছে, একটা ড্রয়িং করলাম। তাহলে এটা কটা শেপ? দুটো, এ একটা আর এ একটা। এই দুটোকে একই জায়গায় রাখতে চাইলে তোমাকে কি করতে হবে, গ্রুপিং করতে হবে, ঠিক আছে। এদের তুমি সব চেঞ্জ করতে পারবে, দেখো এদের ডিজাইন চেঞ্জ করতে পারবে, দেখো এটা এরকম করলে, হ্যাঁ, এটাকে এরকম করলে, এগুলো চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। এইটাকে আবার টিকি ধরে ঘোরাতেও পারবে তুমি, ঠিক আছে। তাহলে এইগুলো তৈরি করতে পারবে, ওকে। এবং এটাকে গ্রুপ করে নিলে একটা হয়ে যাবে তখন। এখন ম্যাপ ট্যাপ আঁকছো ধরে নাও, হ্যাঁ, যে অমুক কিছু একটা ম্যাপ আঁকবা, তখন নিজের মতন করে ড্রয়িং করে নিতে পারবে, ঠিক আছে। আগে কি করে ম্যাপটা আঁকবে? প্রথমত ম্যাপটা নিয়ে নিবে, ঠিক আছে, প্রথমত ম্যাপটা নিয়ে নিলাম, ইনসার্টে গেলাম, পিকচারে গিয়ে এটা নিলাম, দিয়ে সেই ম্যাপটা আমি শুরু করলাম এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে। ম্যাপটা হলো একটা হয়ে গেল, ঠিক আছে, একে হটিয়ে রাখো। তোমার তো একটা পার্ট হয়ে গেছে। সেকেন্ড পার্ট কি করবে? সেকেন্ড পার্ট এইখান থেকে শুরু করে এরকম, ঠিক আছে, নিয়ে নাও, সেকেন্ড পার্টটা এর সঙ্গে জয়েন করে দাও। আমি বোঝাতে চাইলাম, কি করতে চাইছিলাম, বুঝতে পেরেছো তো? তাহলে ম্যাপের ছবিটা আগে তুমি নিয়ে নাও, তারপরে তার উপর দিয়ে তুমি ড্রয়িং করে নাও, যে অমুকের এই ম্যাপটা আমি ড্রয়িং করতে পারবো। এবার একে 3D শেপ দিতে পারবে, যা যা আমরা করেছিলাম, তাই না, এগুলো সব করতে পারবে তো। এরকম ডিজাইন করতে পারবে, এটাকেও ডিজাইন করতে পারবে, হ্যাঁ, ঠিক আছে। শুধু কি এটা গ্রুপিং করতে হবে, না হলে যে পালিয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে স্মার্ট আর্টের পরে কোথায় যাব? চার্ট কিন্তু তোমাদের এখানে শেখাবো না আমি, ঠিক আছে। চার্ট শেখার জন্য এক্সেল শিখতে হবে। কি শিখতে হবে বললাম? এমএস এক্সেল শিখতে হবে, ঠিক আছে। তো এমএস এক্সেলে গিয়ে চার্ট আমরা করব। এই চার্ট যখন তুমি ইউজ করবে, যখনই চার্টে ক্লিক করবে, কোনো একটা স্টাইল নেবে, তখনই দেখবে পাশে একটা অ্যাপস খুলে যাবে, এবং সেই অ্যাপসটার নাম হচ্ছে এমএস এক্সেল, এই যে এটা, ঠিক আছে। তো এই এমএস এক্সেল চার্ট হচ্ছে কোনো ভ্যালুকে ছবির আকারে প্রকাশ করা। এইখানে যদি কিছু সংখ্যা লিখি, ধরে নাও আমি 4 লিখলাম, এই 4-এর কলমটা দেখো ছোট হয়ে গেল, তাই না। 4-এর জায়গায় এখানে লিখলাম 8, তাহলে এটা অটোমেটিক্যালি এই যে 8 পর্যন্ত বড় হয়ে গেল। তাহলে এইগুলো দেখতে পাই আমরা অনেক সময়, দেখবা
ক্রিকেট খেলাতে দেখতে পাই, এই ওভারে ওদের রান এতটা উঠেছিল, এদের এতটা উঠেছিল, এই বারগুলো দেখতে পাই। কোনো একটা ভোটের রেজাল্টে দেখতে পাই যে এই রেজাল্ট উঠছে। জনসংখ্যা তুমি ইয়ে করেছো, কোনো একটা গ্রামে গিয়েছো, শিক্ষিতের হার কত, অশিক্ষিতের হার কত, পার্সেন্টেজ এই চার্টের আকারে দেখাতে হয়, ঠিক আছে। তো এই চার্টগুলো আমরা সেই ক্ষেত্রে ইউজ করতে পারবো। তো চার্টটা ভালোভাবে শিখবো, এক্সেলে গিয়ে ইনসার্টের মধ্যে চার্ট আছে, এখান থেকে আমরা ভালোভাবে শিখবো একই জিনিস। ওকে, তাহলে এমএস ওয়ার্ডে চার্টটাকে খুব একটা ভালো করে ইউজ করা যাবে না, যখন আমরা এক্সেল শিখে যাব তখন সব জায়গাতেই ইউজ করতে পারবো। তাই এখানে চার্ট করতে গেলে আগে তোমাকে কি জানতে হবে, এক্সেল জানতে হবে। তো এক্সেল শিখি, তারপরে আমরা চার্টটা শিখব। নেক্সট আমরা আসবো এবার যে অপশানটা, সেটার নাম হচ্ছে হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক শর্টকাট কি হচ্ছে, Ctrl+K। কি লেখা আছে, দিস অপশান ইজ ইউজ টু ক্রিয়েট লিঙ্ক উইথ অ্যানাদার ফাইল, ফোল্ডার অর এনি ওয়েব পেজ। অর্থাৎ এমএস ওয়ার্ডের একটা পেজ থেকে তুমি ডাইরেক্টলি অন্য একটা পেজে লিঙ্ক করতে পারো। পেজ বলতে কোনো একটা ফাইলের সাথে লিঙ্ক করতে পারবে, কোনো একটা ওয়েবসাইটের সাথে লিঙ্ক করতে পারবে, ইমেল অ্যাড্রেসের সাথে লিঙ্ক করতে পারবে, বিভিন্ন পজিশান আছে তার সাথে লিঙ্ক ক্রিয়েট করতে পারবে। কি করে লিঙ্কটা ক্রিয়েট করা যায় আমি দেখাচ্ছি। এমএস ওয়ার্ড, এখানে ধরে নাও এই ছবিটা আঁকা আছে, এখানে কিছু লেখাও আছে, আমি লিখে নিই। ওকে, এবার আমি চাইছি এগুলো আরও কয়েকটা সেভ করে নিই, ঠিক আছে। এইখানে যখন তুমি এই ইনসার্টে ক্লিক করবে, তাহলে কোনো একটা জিনিস খুলে যাবে। আমরা অনলাইনে দেখতে পাই না যে আমি এইখানে ক্লিক করছি, যখন আমি এই জায়গাটাতে ক্লিক করলাম যে ইউটিউব চ্যানেল, তখন কি হয়, ইউটিউব চ্যানেল খুলে যায়, তাই তো। আমি এখানে গিয়ে যখন এইখানে ক্লিক করি, এইখানে যখন ক্লিক করি তখন একটা লিঙ্কে আর একটা পেজ খুলে যায়, অর্থাৎ এর সাথে লিঙ্ক ক্রিয়েট করা আছে, অন্য একটা সাইডে চলে যায় বা অন্য একটা পেজে চলে যায়, খুলে যায়। তো এই লিঙ্কগুলো ক্রিয়েট কিভাবে হয়, এইগুলোকে হাইপার লিঙ্ক বলা হয়। এটা তো ওয়েবসাইট, যারা ওয়েবসাইট ডিজাইন করে তাদের হাইপার লিঙ্কটা কীভাবে করতে হয়, তাদের সিস্টেমে করতে হয়। কিন্তু এমএস ওয়ার্ড থেকেও আমরা লিঙ্ক ক্রিয়েট করতে পারবো। কিভাবে পারবো, এমএস ওয়ার্ডে যাবে, কোনো একটা লেখাকে সিলেক্ট করবে, এখানে গিয়ে হাইপার লিঙ্কে ক্লিক করবে, Ctrl+K অথবা হাইপার লিঙ্কে ক্লিক করো। হাইপার লিঙ্কে ক্লিক করলে এই উইন্ডোটা আসবে। এবার তুমি কার সাথে লিঙ্ক করতে চাইছো, তোমার যদি কোনো লিঙ্ক জানা থাকে ওয়েবসাইটে, সেটা লিঙ্ক করতে পারো। আর না হলে কোনো ফাইলের সাথে, যে আমার কম্পিউটারেই সেভ করা আছে কোনো একটা ফাইল বা ফোল্ডার, তার সাথে লিঙ্ক ক্রিয়েট করতে চাইছি, অর্থাৎ এখানে ক্লিক করবো, ওই ফোল্ডারটা ডাইরেক্টলি খুলে যাবে। সেটা করবে কি করে, তখন আমাকে ওইটার সাথে এখান থেকে চুজতে হবে, কাকে আমি চুজ করতে হবে, কাকে খুলতে চাইছি। আমি কোথায় যাব, এখান থেকে ডি ড্রাইভে যাই, ডি এর মধ্যে গিয়ে এই যে ক্লাস ফাইল বলে একটা ফোল্ডার দেখতে পাচ্ছ, বা কিডস প্লে বলে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি আমরা, এই কিডস প্লেতে আমি সিলেক্ট করলাম, অর্থাৎ এটা একটা ফোল্ডার। কিন্তু ফোল্ডারের আইকনটা এরকম হলেও ফোল্ডার, এটা ফোল্ডারের আইকন কী করে চেঞ্জ করতে হয় জানো তো, জানো না, ভুলে গেছো। যাই হোক, এই ফোল্ডারটা সিলেক্ট করে আমি কি করলাম, ওকে করলাম, তাহলে এর কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখো। এবং এখানে মাউস নিয়ে গেলে একটা মেসেজ দেখাচ্ছে, CTRL+ক্লিক টু ফলো দ্য লিঙ্ক। ডাইরেক্টলি হাতের মতন চিহ্ন আসছে না, আমাদের ওয়েব পেজে যখন যাচ্ছিলাম দেখো ডাইরেক্টলি কেমন আসছে, হাতের মতন চিহ্ন চলে আসছে, তাই না। এরকম ক্লিক করছি, আঙুলের মতন চিহ্ন চলে আসছে, এখানে ক্লিক করছি, আঙুলের মতন চিহ্ন চলে আসছে। তাহলে যখন আমি ক্লিক করছি, আঙুলের মতন চিহ্ন চলে আসছে, ক্লিক করছি, এই যে আঙুলের মতন চিহ্ন এবং একটা লিঙ্ক দিয়ে খুলে দিচ্ছে। কিন্তু আমার এইখানে আঙুলের মতন আসছে না, এখানে মাউস নিয়ে গেলে বলছে কন্ট্রোল প্রেস করতে বলছে। তাহলে কন্ট্রোলটা প্রেস করি, কন্ট্রোল প্রেস করো, দেখো আঙুলের মতন এসছে। আচ্ছা, তাহলে সব ক্ষেত্রে তো কন্ট্রোল প্রেস করে আমরা করি না, কিন্তু এটা যেহেতু ওয়েব পেজ নয়, ডাইরেক্টলি আমরা লিঙ্ক করার চেষ্টা করছি, তাই এখানে কন্ট্রোল প্রেস করতেই হবে, ঠিক আছে। এটা ওয়েবে কনভার্ট হয়ে গেলে তখন ডাইরেক্টলি এটা আসবে। তাহলে এখানে ক্লিক করো, দিয়ে একটা মেসেজ আসবে, বলবা ইয়েস। এই দেখো ফোল্ডারটা কিডস প্লে, এই যে কিডস প্লে ফোল্ডারটা ডি ড্রাইভে ছিল আমার, এই ফোল্ডারের মধ্যে এইগুলো আছে, এইগুলো ফাইল আছে, ঠিক আছে, এইগুলো সব খুলে গেল। তাহলে এইরকমভাবে যে কোনো ফোল্ডার ফাইলের সাথে লিঙ্ক করতে পারো। যে কোনো লেখাকে কী করবে, প্রথমেই কী করবে, লেখাটাকে সিলেক্ট করবে, ঠিক আছে। সিলেক্ট করে নিয়ে হাইপার লিঙ্কে যাবে, তারপরে কম্পিউটারে কোন ফাইলটাকে খুলতে চাইছো, আমি চাইছি কোন ফোল্ডারটা, এখানে কম্পিউটার কোথায় ফোল্ডার আছে, আচ্ছা এই কম্পিউটার বলে একটা পাওয়ার পয়েন্টের ফাইল আছে, দেখতে পাচ্ছ। আর কিছু পাওয়ার পয়েন্টের ফাইল আছে কিনা দেখে নিই।
এখানে হ্যাপি বার্থডে বলে একটা আমি দেখতে পাচ্ছি পাওয়ার পয়েন্টের ফাইল আছে, ঠিক আছে, কার জানি না কি আছে, সিলেক্ট করলাম দিয়ে ওকে করলাম, অর্থাৎ ওই ফাইলটার সাথে এটা লিঙ্ক হলো। তাহলে এখানে কন্ট্রোল প্রেস করলাম দিয়ে ক্লিক করলাম, ইয়েস করলাম, পাওয়ার পয়েন্টের ওই ফাইলটা খুলে যাবে। খুলে গেছে, বুঝতে পারছি, এই দেখো এটা একটা ব্লিঙ্ক করছে, বুঝতে পারছো, এখানে খুলে গেছে, এখানে ক্লিক করো, দেখো দেখতে হবে। এই দেখো এই ফাইলটায় কি আছে, কিছুই নাই, ফাঁকা ফাইল, ফাঁকা ফাইল, কিচ্ছু নেই, মানে যে তৈরি করেছে ফাঁকা করে রেখেছে, ঠিক আছে, মানে এমন ফাইল সিলেক্ট করলাম যাতে কিছুই নেই। তাহলে এই লিঙ্কটাকে আমি ডিলিট করতে চাইছি, সিলেক্ট করবে, আবার সিলেক্ট করে রাইট ক্লিক করে দাও, ঠিক আছে, রাইট ক্লিক করে ওই লিঙ্কটাকে কি করবে, এডিট করতে পারো, আবার কি করতে পারো, রিমুভও করতে পারো, রিমুভ করতে পারো, এডিট করে দিই, অন্য ফাইল চুজ করি, ঠিক আছে। তাহলে কী করবো, লিঙ্কটাকে কী করবো, এডিট হাইপার লিঙ্ক। এবার আমি অন্য ফাইল চুজ করলাম, এইটা একটা পাওয়ার পয়েন্ট ফাইল, এই যে ওয়েলকাম অফ লেখা আছে না, এটা সিলেক্ট করলাম, ওকে করলাম। এবার যাই কন্ট্রোল প্রেস করে ক্লিক করি, হলো, হয়নি তো, কন্ট্রোল প্রেস ক্লিক, ইয়েস, এই পাওয়ার পয়েন্টে এই যেটা ফলো করবে এখানে চলে আসে। এবার দেখো এটা চলে আসছে, এটা পাওয়ার পয়েন্টের ফাইল, এখানে F5 মারি, কি বানিয়েছে, কিছু একটা বানিয়েছে, শুধু সাউন্ডই দেখতে পাচ্ছি, যে যাই হোক যে বানিয়েছে এরকম করেছে, ঠিক আছে। তাহলে এইভাবে যে কোনো ফাইলের সাথে লিঙ্ক করতে পারবে। কোনো যদি ওয়েবসাইটের সাথে লিঙ্ক করতে চাও, ওয়েব পেজের সাথে কী করে করবে, দেখো আমি চাইছি এইখানে ক্লিক করলে একটা ওয়েব পেজ খুলে যাবে, এই শেপটার ওপর, শেপ নিয়েও করতে পারো, হাইপার লিঙ্ক। তা ওয়েব পেজের লিঙ্কটা আগে না, ওয়েব পেজের লিঙ্ক, ওয়েব পেজে যাও, আমি একটা ওয়েব পেজ নিলাম, এইটা এই যে সিআইটিএ এক্সাম, অর্থাৎ এইখান থেকে তোমরা কম্পিউটারের এক্সামগুলো প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে, এই ওয়েবসাইট থেকে। এই লিঙ্কটাকে আমি কপি করে নেব, ওপরে এটাকে তো লিঙ্ক বলে, এটাকে কি বলে অ্যাকচুয়ালি, ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর বলা হয়, ঠিক আছে। এই ইউআরএলটাকে কপি করে নিতে হবে, পুরোটাই যতটা আছে, তুমি এটাকে কি করবে, কন্ট্রোল সি বা কপি করে নাও, ঠিক আছে। এবার তুমি এটা বন্ধ করে দাও, কোনো অসুবিধা নেই, টোটালটাই বন্ধ করে দিলাম, ঠিক আছে। এবার এর সাথে হাইপার লিঙ্ক ক্রিয়েট করবো, এখানে ক্লিক করলে যেন ওটা খুলে যায়, তাহলে সিলেক্ট করলে হাইপার লিঙ্কে যাও, এইখানে দেখো ওয়েব পেজ লেখা আছে, দেখতে পাচ্ছ ওয়েব পেজ, এই যে ওয়েব পেজের অ্যাড্রেস লেখা আছে এখানে, দেখতে পাচ্ছ, এইখানে গিয়ে অ্যাড্রেসটাকে কী করে দেবে, পেস্ট করে দেবে, দিয়ে ওকে করে দেবে, ঠিক আছে। এবার এখানে মাউস নিয়ে গিয়ে কন্ট্রোল প্রেস করে ক্লিক করি, দেখি খুলছে কিনা, খুলেছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই পেজটা খুলে গেছে। এখান থেকে আমরা কম্পিউটার এক্সাম, কার এক্সাম দিবে, সিআইটিএ ডিআইটিএ প্র্যাকটিস করতে পারবে। সিআইটিএতে ক্লিক করে পেজ খুলবে, সেখানে গিয়ে প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। এখানে অলরেডি দেওয়া আছে কি করে প্র্যাকটিস করবে, এই সিস্টেমটা এখানে তুমি ইউজ করতে পারবে, ঠিক আছে। এন্ড টেক্সট, নেক্সট টেক্সট, আর কই বাকিটা দেখতে পাচ্ছি না, যে এই যে স্টার্ট টেস্ট এখানে লেখা আছে, স্টার্ট টেস্ট, এখানে ক্লিক করবে, এখানে কোশ্চেন দেখো, এইখানে যে কোশ্চেনটা আছে তার কটা করে অপশান আছে, 1 2 3 4, ঠিক আছে। তাহলে এই অপশানের মধ্যে যেটাতে ক্লিক হবে তুমি ক্লিক করবে, দেখবে 1 নম্বর প্রশ্নটা হলো, নেক্সট করবে, 2 নম্বর প্রশ্নটা আসবে, একটু স্লো চলছে, হয় সাইটটাই স্লো, বা স্লো কেন চলছে বলছি, আমাদের যে ব্রাউজারটাতে ওপেন করেছি সেটা ইন্টারনেট এক্সপ্লোরারে খুলে গেছে, ঠিক আছে। ক্রোম ব্রাউজার হলে একটু ফাস্ট হতো, এটা ইন্টারনেট এক্সপ্লোরারে খুলেছে বলে খুব স্লো আসছে, এটা বন্ধ করে দিলাম, ওকে। এই যে ইন্টারনেট এক্সপ্লোরারে খুলেছে, এটা ক্রোম ব্রাউজারে ফাস্ট হয়। তাহলে কোনো ওয়েব পেজের সাথে লিঙ্ক করতে পারবে, কোনো ফাইলের সাথে লিঙ্ক করতে পারবে। এইখানে ক্লিক করবে, যার সাথে লিঙ্ক করতে চাইছো ক্লিক করবে, হাইপার লিঙ্কে যাবে, হাইপার লিঙ্কে গিয়ে তোমার কম্পিউটার থেকে যে কোনো একটা ফাইলকে চুজ করে নেবে। ধরে নাও আমার কোনো ছবির ফোল্ডার আছে, সেই ছবির ফোল্ডারটাকে সিলেক্ট করলাম, ডি ড্রাইভে গেলাম, এখানে গিয়ে পিকচার বলে কোনো একটা ফোল্ডার আছে, পিকচার, এই যে পিকচার নিশানা কি লেখা আছে দেখতে পাচ্ছি, তাহলে এই ফোল্ডারটাকে সিলেক্ট করলাম। অর্থাৎ তুমি এবার কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করবে, ওই ফোল্ডারটা ডাইরেক্টলি ওপেন হয়ে যাবে, যা যা ছবি আছে দেখতে পাবে, বোঝা গেল। তাহলে এইখানে কি হলো, এর সাথে এখানে কন্ট্রোল প্রেস করে যখন ক্লিক করছি এই ছবির ফোল্ডারটা খুলে যাচ্ছে, আবার এইখানে যখন কন্ট্রোল প্রেস করে ক্লিক করছি তখন আমাদের কি খুলছে,
এই যে লিঙ্ক যেটা করেছিলাম আমি, এটার সাথে লিঙ্ক করেছিলাম তাই না, এই লিঙ্কটা খুলে যাচ্ছে। আর এখানে কি করেছিলাম, ফাইল করেছিলাম, এই যে কিডসের এই ফোল্ডারটা, ঠিক আছে, ফোল্ডারের এটা, এইগুলো বাচ্চাদের মানে ইয়ে করার জন্য, পড়ানোর জন্য তোমার কিছু অ্যাপস আছে, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাথ ফান, ঠিক আছে, বাচ্চাদের শেখানোর জন্য। এদের মধ্যে আলাদা কোনটা, 1 2 3 4 কোনটা আলাদা? 4টে কুকুর আছে, 1 নাম্বারটা, ঠিক আছে। এই বাচ্চাদের ধরনের ছোটো যারা, তারা খুব ইন্টারেস্টেড হয় এগুলো নিয়ে, ওদের ভালো লাগে, ওদেরকে জিজ্ঞেস করা হয় ছবি দেখে, বলো তো এর মধ্যে কোনটা আলাদা, ডিফারেন্স, মানে চুজ দ্য পিকচার দ্যাট ইজ ডিফারেন্ট, ঠিক আছে, এইগুলো আছে, ঠিক আছে। হ্যাঁ, তাই না? তাহলে এইগুলো বাচ্চাদের নিয়ে, এগুলোকে ম্যাথ গেম বলা হয়, ম্যাথ কাউন্টিং। এবার এখানে বলা হবে এইরকম আস্তে আস্তে যাবে, দেখো এই শেপে কটা আছে, মানে এইরকমভাবে কতগুলো কুকুর আছে গণত, ও গুনবে, ধরো 1 2 3 4 করে গুনে দেখবে, হ্যাঁ 4 গুণ লিখে দিতে পারবে, বুঝতে পেরেছো? মানে ওদেরকে ছোট থেকে আস্তে আস্তে বাড়াতে গেলে এই ধরনের এগুলো এডুকেশানগুলো ইউজ করা হয়, ঠিক আছে। এই শেপে কতগুলো আছে, এই শেপে কতগুলো আছে, এবং এইরকম কতগুলো কুকুর আছে গুনে বার করো, এই কাট আউটগুলো দিয়ে ওরা তখন গুনে 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 বার করবে। মানে ভালো লাগবে, মানে ফান অ্যান্ড লার্ন, ঠিক আছে, ফান অ্যান্ড লার্ন। তো এইগুলো আছে, প্রচুর আছে, এগুলো ধরো মাঝে মাঝে করি, মানে আমি ওই মেয়ের জন্য নামানো ছিল, ঠিক আছে, আমি তার ছোটোদের পড়াই না, তো ওইখানে তোমার এগুলো হয়, ঠিক আছে। এখানে কাউন্ট অ্যান্ড অ্যাড বলতে ধরে নাও তোমাকে যোগ করতে হবে, ঠিক আছে, এইটা কত গদ্য, এইটা প্লাস এটা কটা ঘর আছে, এই ঘরে লিখতে হবে, ঠিক আছে, শেপ দিয়ে। শুধু শেপ নয়, বিভিন্ন রকমের শেপ আছে, আরও জিনিস আছে যেগুলো হয়, মানে খুব এগুলো ভালো লাগে বাচ্চাদের, ঠিক আছে। হ্যাঁ, কতগুলো আছে তখন গুনবে, মানে আগ্রহের সহিত গুনবে। নাম্বার গুনতে দিলে কিন্তু ওরা সগতে যোগ বিয়োগ গুণ ভাগ করতে মানে ইন্টারেস্টেড হবে না, ঠিক আছে, কিন্তু এইগুলো গুনতে খুব ইন্টারেস্টেড হবে, কতগুলো ডাইনোসর আছে, কতগুলো এই আছে, হাতি আছে, ঠিক আছে। হ্যাঁ, এই দেখো, বুঝতে পারলে, এই যে এগুলো, তাহলে কাউন্ট অ্যান্ড অ্যাড, ঠিক আছে, এগুলো ডিম, এটা কার ডিম, ঘোড়ার ডিম না ডাইনোসরের ডিম, ঠিক আছে, ডাইনোসরের ডিম, এই যে এগুলো এডুকেশান স্কুলে ইউজ করা হয়, ঠিক আছে, স্মার্ট বোর্ডের সাহায্যে দেখানো হয়, ভালো লাগে। আচ্ছা, তাহলে আমরা হাইপার লিঙ্কটা এখানে দেখলাম, এবার কি দেখব, বুকমার্কটা দেখে নিই, ঠিক আছে। বুকমার্ক আমরা পড়াশোনা করতে গিয়ে বইয়ে মার্কিং করি, বইয়ে মার্কিং কেমন করি, আজকে এত দূর পড়া হলো, আজ আর পড়বো না, কালকে পড়বো, তাহলে কি করো, বইটাই কিছু ভরে রেখে দিই, কিছু একটা ভরে রেখে দিই। এই যে ফিতে আছে একটা, দেখতে পাচ্ছি আমি, এই যে ডায়েরিতে দেওয়াই থাকে মার্কিং করার জন্য, এই যে ফিতেটা কেন দেয়, আমার কতদূর লেখা হয়েছে বা কতদূর কাজ হয়েছে, সেই গিয়ে আমি এখানে ভাঁজ দিয়ে রেখে দিলাম, এমনি এমনি দেয় না, এটা বুকমার্ক, ঠিক আছে। এই যে মার্কিং, স্পেশাল জায়গায় মার্কিং করা থাকবে, ঠিক আছে, আমি ডাইরেক্টলি এখানটা পেয়ে যাবো, মানে বারবার খুঁজতে হবে না আমাকে, তাই না, তাহলে এটা বুকমার্ক। তো তোমার এই পেজেও বুকমার্ক করে রাখতে পারো। দেখো এইখানে বুকমার্ক কি করে রাখবে, এইখানে অনেকগুলো পেজ আছে, এখানে আমি কিছু প্যারাগ্রাফ লিখে নিই, ইকুয়াল টু RAND র্যান্ড, কতটা নিলাম, 100টা প্যারাগ্রাফ নিয়ে নিলাম, ঠিক আছে, 100টা প্যারাগ্রাফ নিয়ে নিয়েছি। এবার দেখি তো কতগুলো পাতা হয়েছে, দেখো তো 12টা পাতা হয়েছে, তাই না, 12টা পাতা হয়েছে। বুকমার্কটা এখানে কম্পিউটারে বলো বা তোমার কোনো মোবাইলে সফট কপিকে পড়ছো, পড়াশোনা করছো, পড়তে পড়তে কিছু দূর পড়া হলো, তারপর পড়তে চাইছো না, পরে আবার সেখান থেকে পড়বে, তো সেই বুকমার্কটা কী করে করবে, তাহলে এইখানে দেখো পড়তে 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 এতদূর পর্যন্ত পড়া হয়েছে, সব পাতাগুলো প্রায় একই টাইপের, তাই না, তো এতদূর পর্যন্ত পড়া হয়েছে, এইটুকুটা সিলেক্ট করলে এতদূর পড়া হয়েছে, আজকে আর পড়বো না, এর পরের দিন থেকে পড়বো, তাহলে এই জায়গাটা মার্কিং করে রাখবো কী করে আমি, এটাকে বুকমার্ক, ঠিক আছে। তাহলে এটাকে সিলেক্ট করলে, সিলেক্ট করার পর বুকমার্কে ক্লিক করো, গিয়ে এখানে নাম দিয়ে দাও, এটা নাম দিলাম ABC, ফার্স্ট ABC, এবং ABCটাকে কী করলাম, এখানে অ্যাড করে দিলাম, এবার বাদ দিয়ে দাও, তাহলে তুমি ABC নামে অ্যাড করে নিয়েছিলে, ঠিক আছে। তুমি পাতার সাইজটা যদি ছোটও করে নাও, আচ্ছা এবার বলো দেখি কতদূর পড়েছিলাম, কোনখানে গিয়েছিলাম, পড়েছিলাম,
মনে করতে পারবে? মনে করতে পারবে না, আর সবই তো একই দেখতে, তাই না? তাহলে বুকমার্কে যাও, এখানে গিয়ে দেখো এর নামটা দেখতে পাচ্ছ এবিসি লেখা আছে। তাহলে যেতে গেলে কি করতে হবে? গো টু। ওই দেখো এতদূর পড়েছিলাম, এইখানে সিলেক্ট হয়ে গেছে এটা, তাই এতদূর পড়া হয়েছিল। এবার এটাকে বড় করে নাও, এখানে গিয়ে পাতাটাকে সিলেক্ট করে নাও, তাহলে বুঝতে পারছো যে এতদূর পড়া হয়েছিল। ঠিক আছে, আবার গেলে আবার কিছু দূর পড়লে, পড়ার পর তোমার মনে হলো যে হ্যাঁ এই পর্যন্ত পড়া হয়েছে, নেক্সট দিন এখান থেকে শুরু করবো আমি। ঠিক আছে, এইটাকেও বুকমার্ক করে আমি রেখে দিলাম, এটার নাম দিয়ে দিলাম এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড অ্যাড করে নিলাম, সেভ হয়ে গেল। এবার ছোট করি, বলো এবার কত দূর পড়েছিলাম, মনে করতে পারছি না, তাই না? তখন বুকমার্কে যাবে, গিয়ে কটা বুকমার্ক করা আছে? দুটো, একটা আছে এ বি আর একটা হচ্ছে এক্স ওয়াই জেড, তাই না? তাহলে তুমি এ বি সিতে যাবে, অ্যাড করো। সরি ভুল হয়ে গেল তো, গো টু করতে হতো আমাকে, তাই না? তাহলে এবার মনে হয় অ্যাড যে কোথায় হয়ে গেল জানি না, বুকমার্কে যাই, এক্স ওয়াই জেড কী করবো, এটা গো টু। এই দেখো এখানে এবিসি গো টু, এই এবিসিটা আর পাবা না, কারণ ভুল জায়গায় অ্যাড হয়ে গেছিলো। ঠিক আছে, এবিসিটা কি হয়ে গেছিলো? ভুল জায়গায় অ্যাড হয়ে গেছিলো। তাহলে এবিসিটা আমি আরেকবার সিলেক্ট করে নিই, এইখানে সিলেক্ট করে নিলাম, না এটা ছিল না, আমি করে দিচ্ছি। এইটাকে এবিসিতে আবার এবিসি হিসাবে অ্যাড করে নিলাম, তাহলে এটা এবিসি হিসাবে অ্যাড হয়ে গেল, আগেরটা মিটিয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ। তাহলে তুমি বুকমার্কে গিয়ে কি করতে পারবে, যদি এক্স ওয়াই জেড যেতে চাও গো টু বলো, দেখো এক্স ওয়াই জেড সিলেক্ট করে দিয়েছে, এটা এক্স ওয়াই জেড। যদি এবিসি যেতে চাও গো টু বলো, এই দেখো এবিসি এখানে সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে বুকমার্ক করে রাখতে পারে। বুকমার্কটা করাটা কি কঠিন লাগলো? এবং বুকমার্কের ইউজেসটা কিভাবে ইউজ করা যায় বুঝতে পারলে? এবার মজার জিনিস দেখো, হাইপার লিঙ্কটা। হাইপার লিঙ্কটা কী হয়, এইখানে আসো। তুমি কটা হাইপার লিঙ্ক করেছিলে, কটা বুকমার্ক করলে? দুটো। একটা বুকমার্ক করেছো, নাম দিয়েছো কি এ বি সি, এবং আরেকটা বুকমার্ক করেছো এক্স ওয়াই জেড, তাই তো? এবার আমি চাইছি এইখানে ক্লিক করলে এবিসিতে চলে যাব, এখানে ক্লিক করলে এক্স ওয়াই জেডে চলে যাব। তাহলে এইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে হাইপার লিঙ্কে গেলাম, দিয়ে বুকমার্ক আছে এখানে, লিঙ্ক করা যাবে এরকম বুকমার্ক প্লেস ইন দিস ডকুমেন্ট, ক্লিক করলাম। এই দেখো বুকমার্ক আছে তো, এবিসি আছে আর এক্স ওয়াই জেড আছে, দেখতে পাচ্ছ? এই যে প্লেস ইন দিস ডকুমেন্ট, এইখানে ক্লিক করতে হবে কিন্তু, হ্যাঁ। দিয়ে এবিসি এইটাতে ক্লিক করবে, ওকে, এটা এবিসির সাথে লিঙ্ক হলো, এইটা সিলেক্ট করলাম, হাইপার লিঙ্কে গেলাম, হাইপার লিঙ্ক প্লেস ইন দিস ডকুমেন্ট এক্স ওয়াই জেড, ওকে। এবার দেখো এবিসিতে গিয়ে কন্ট্রোল প্লাস ক্লিক করো, এইখানে চলে এলো, এখানে বুকমার্ক করা ছিল। ঠিক আছে, আমি আবার প্রথমে চলে যাই, কন্ট্রোল প্লাস হোম টিপবে, ফার্স্ট পেজে আসবে এক্স ওয়াই জেড, কন্ট্রোল প্লাস ক্লিক, এই দেখো এটা হচ্ছে এক্স ওয়াই জেড। পেজ নাম্বারটা ফলো করো, পেজ নাম্বার কত, এটা 7, তাই তো? এক্স ওয়াই জেড হচ্ছে 7 নাম্বার পেজে, কন্ট্রোল প্লাস হোম টিপি। এবিসিডি কত নাম্বার পেজে ছিল? 8 নাম্বার পেজে ছিল এবিসিডি, এইখানে ছিল এবিসিডি, এইখান থেকে শুরু হয়েছিল। ঠিক আছে, তাহলে বুকমার্কের সাথেও আমরা ডাইরেক্টলি লিঙ্ক করতে পারি। এই বুকমার্কগুলো কী করে রাখতে পারি ভালো যদি করতে চাও, একটা পেজে এমএস ওয়ার্ড সম্বন্ধে লেখা আছে, আরেকটা পেজে পাওয়ার পয়েন্ট সম্বন্ধে লেখা আছে, আরেকটা পেজে ফক্স প্রো সম্বন্ধে লেখা আছে। তাহলে ওই হেডিংগুলোকে যদি তুমি করে নাও, বুকমার্ক করে নাও, ওপরে ক্লিক করে ডাইরেক্টলি সেই পেজে চলে আসতে পারবে। তো বুকমার্ক না করেও এটা ক্রস রেফারেন্সের সাহায্যেও করা যায়। ক্রস রেফারেন্স বলে একটা অপশান আছে এইখানে পাশে, তো ক্রস রেফারেন্স। ঠিক আছে, এইটার সাহায্যে এটা করতে পারো ভালো করে, সেটা দেখে নাও কীভাবে করবে। এই ক্রস রেফারেন্সের সাহায্যে ভালো করে করবে। এই যে ক্লাসটা করাচ্ছি, হাইপারলিঙ্ক, বুকমার্ক এবং ক্রস রেফারেন্স, এই কাজগুলো বাস্তবে তোমাদের খুব কম ইউজ হবে, কিন্তু এইগুলো কাজে লাগতে পারে কোথাও। ঠিক আছে, কাজে লাগতে পারে, কাজে লাগানো যায়, এগুলোর প্র্যাকটিসটা করবে। আজকে যেভাবে দেখিয়ে দিচ্ছি, তুমি কালকে গিয়ে ওটা ভুলে যাবে সব, তখন কিন্তু এই স্টেপটা ফলো করবে, মানে ক্লাসটা হয় ভিডিওটা দেখবে একটু, ঠিক আছে, দেখে নেবে, আগে এসে দেখে নেবে আগে যে কীভাবে করছি। তোমার কাছে মোবাইল না থাকলে রাকিদের কাছ থেকে চালিয়ে দেখে নেবে, কম্পিউটারে নেট চলে, সব কম্পিউটার না চললেও যেটাতে চলে সেটাতে চালিয়ে দেখে নেবে। ঠিক আছে, ঠিক আছে, ওখানে সাউন্ডটা শুনতে পাবে না, তাই তো? সাউন্ডের জন্য স্পিকারটাকে চেঞ্জ করে দিতে হবে, মানে ওই স্পিকারটা এনে ওখানে লাগিয়ে দিতে হবে। আমি করি, তাহলে এই ক্রস রেফারেন্সে আসি। আচ্ছা, টেক্সটটা দেখে নাও, এটাই লাস্ট আজকের। ঠিক আছে, ক্রস রেফারেন্সটা সিআইটি এর তোমাদের তাহলে এটা হাইপার লিঙ্ক তো এটা হলো। বুকমার্কটা বলেছি, দিস অপশান ইজ ইউজ টু মার্ক দ্য স্পেসিফিক লোকেশন বা পজিশন ইন দ্য ডকুমেন্ট। ওকে, কন্ট্রোল প্লাস হোম বলে সুইচটা টিপে যাবে। ঠিক আছে, কিবোর্ডে কন্ট্রোল প্লাস হোম বলে একটা সুইচ আছে না,
এই যে হোম 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 আছে, এন্ড আছে, এইখানে দেখো এই যে হোম লেখা আছে, এখানে এখানে এন্ড লেখা আছে, আছে দেখবে আছে। তাহলে কিবোর্ডে কন্ট্রোল চিপ, হ্যাঁ এই যে উপরে স্ক্রল লকটা, এই যে আমি মাউসের চাকাটা যখন ঘোরাচ্ছি পাতাটা আপ, এই পাতাটা আপ ডাউন হচ্ছে, তো এখানে যাও, মাউসের চাকা যখন ঘোরাই পাতাটা আপ ডাউন হয়, দেখবে এই যে উঠছে নামছে, কী করে নামাচ্ছে, মাউসের চাকা ঘোরালে, এটাকে স্ক্রল বলা হয়। এই স্ক্রল লক যদি করে দিই আমি, লক করে দিলাম, এই হয়েছে লক, কি টিপলাম গো, স্ক্রল লক হয়ে গেলে তোমার ওই লকের সুইচটা তখন আর কাজ করে না, ওই স্ক্রল লক করে দিলে, ঠিক আছে। যেমন নাম লক বলে একটা সুইচ আছে, নাম লক যদি ক্লিক করে দাও, ওখানে নাম লকের একটা লাইট আছে, ঠিক আছে, নাম লক যদি ক্লিক করে দাও তাহলে কি হবে, ওই নাম্বারিংগুলো এখান থেকে নাম্বারিং টিপা যাবে না, দেখবা এই ক্লিক করো, এই যে নাম্বারিং আসছে, তো এইখান থেকে এদিক থেকে নাম্বারিং আসছে, এবার নাম লকটাকে অফ করে দিলাম, নাম লক, এই যে নাম লক অফ করে দিলাম, এইখান থেকে আর নাম্বারিং আসবে না, সে আর নাম্বার লেখা হচ্ছে না, এই যে টিপছো একটাও নাম্বার আসছে না, কেন নাম্বার আসছে না, কারণ তুমি এখানকার নাম লকটাকে অফ করে দিয়েছো। হ্যাঁ আবার টিপলে ঠিক হয়ে যাবে, ওই নাম লকে যখন টিপবে এখানে একটা লাইট জ্বলবে, দেখবে এই যে নাম লকে একটা লাইট জ্বলছে দেখতে পাচ্ছ, তো এই নাম লকের লাইটটা অফ হয়ে গেল, এখানে আবার টিপো, এটা অন, অন থাকলে হবে, এটা অফ হয়ে গেলে আর হবে না। ক্যাপস লক দেখো লাইট জ্বলছে একটা, ঠিক আছে, এই ক্যাপস লক যদি টিপে দিই তাহলে সব অক্ষর বড় হাতের হয়ে যাবে, ঠিক আছে, আবার ক্যাপস লক অফ করে দাও, সব ছোটো হাতের হয়ে যাবে। তাহলে এইভাবে ওই রকম স্ক্রল লক আছে, এই স্ক্রল বারটাকে কিছু কিছু অ্যাপসে লক করা যায়, সেই লকটা আমরা করতে পারি, ঠিক আছে। ওকে, নেক্সট এবার আমরা ক্রস রেফারেন্সে আসছি, ঠিক আছে, এটা কি লিখেছিলাম, অ্যাড ছিল তাই না, সেভ করে নিই। ক্রস রেফারেন্স, এ দেখো এই ক্রস রেফারেন্সের সাহায্যে কী করতে পারবে, হেডিংয়ের সাথে লিঙ্ক ক্রিয়েট করতে পারবে। হেডিং স্টাইল আমরা কোথায় শিখেছি, হোমে গিয়ে এই হেডিংটা দেখিয়েছিলাম না তোমাদের, যে প্রথম স্টাইলটাকে আমরা ডিজাইন করে লিখতে পারবো, তারপরে আমরা নর্মাল লেখা হয়ে যাবে। তাহলে এই হেডিং দিয়ে যদি কিছু লেখো সেইগুলোকে ক্রস রেফারেন্স দিয়ে ইউজ করতে পারবে। এইগুলোর অনেক রকম ইউজ হয়, কিন্তু আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য তোমাদের দেখাচ্ছি। এখানে স্টেপটা ফলো করবে, এগুলো লেখা হয়েছে তোমাদের, আমি নোট পিডিএফ দিয়েছি, ওই পিডিএফ থেকে যা ক্লাস হলো সেটা বাড়িতে গিয়ে নোট করে নেবে, এখানে আর লিখতে হবে না কষ্ট করে, ঠিক আছে। কি যারা যারা পাওনি পিডিএফ, মানে বলবে যে আমি কিন্তু গ্রুপে পিডিএফ দিয়েছি, গ্রুপে অনেকে হয়তো অ্যাড, সবাই অ্যাড আছে তো গ্রুপে, ওই গ্রুপে পিডিএফটা দেওয়া আছে, ওই পিডিএফ দেখে বাড়িতে নোট করে নেবে, তাহলে এইখানে সময়টা আমি বেশি ইউজ করতে পারবো, ঠিক আছে। মানে লেখার জন্য তো আবার মধ্যে আধ ঘন্টা টাইম নষ্ট হবে, তুমি বসে লিখলে আমি ক্লাস ছেড়ে চলে যাবো, তারপর বসে বসে লেখো, কোনো অসুবিধা নেই আমার, ঠিক আছে, যারা পাওনি। কিন্তু খাতাতে লিখতে হবে, খাতায় যদি লেখা না থাকে আমি প্র্যাকটিক্যালের নাম্বার কাউকে দেবো না, প্র্যাকটিক্যালে 30 নাম্বার আমার হাতে আছে, এই নাম্বারে 1 নাম্বারও দেবো না যদি খাতায় আমি নোটস না দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা, ক্রস রেফারেন্স যে স্টেপটা লেখা আছে বলা হয়েছে হেডিংয়ের সাথে লিঙ্ক ক্রিয়েট করতে পারবো। প্রথমে কিছু প্যারাগ্রাফ লেখো হেডিং 1 স্টাইল নিয়ে, ঠিক আছে। কোন স্টাইলটা নিতে বলেছি, হেডিং 1 বলে একটা স্টাইল আছে, এই হেডিং 1 লেখা আছে দেখতে পাচ্ছ, এই স্টাইলটা নিয়ে করবে, ভালো লাগবে, ঠিক আছে। আরও স্টাইল আছে, এটা দিয়ে করার চেষ্টা করবে। তারপরে সেট দ্য কার্সার, প্রথমে ডকুমেন্টে একদম প্রথমে সেট করবে, ক্রস রেফারেন্সে যাবে, হেডিং সিলেক্ট করবে, রেফারেন্সটাই চুজ করবে, তারপরে হেডিং নেম, ইনসার্ট, ক্লোজ দ্য উইন্ডো, সেট দ্য হেডিং পজিশন, কন্ট্রোল প্লাস ক্লিক দ্য হেডিং নেম। আচ্ছা, এইটা না দেখলে স্টেপটা একটু কেমন কেমন লাগছে, তাই তো, কী করতে হবে তাহলে আমি দেখে নিই। প্রথমে কি করবে, কন্ট্রোল এ করে আমি সব ডিলিট করে দিলাম, যা ছিল সব ডিলিট, পেজে কিছু নেই। হেডিং 1 নিয়ে কিছু আমি লিখবো, এই হেডিং 1-এর ডিজাইনটা আবারকে চেঞ্জ করে দিয়েছে দেখছি, না নর্মালি আছে, ঠিক আছে। হেডিং 1 নিলাম, তাহলে আমি একটু নিচে এন্টার মেরে একটু নামিয়ে নাও, এন্টার মেরে দুটো এন্টার মেরে নামিয়ে নেবে, ঠিক আছে, নিচে থেকে শুরু করবে। হেডিং 1 নিয়ে ক্লিক করো, তুমি কম্পিউটার সিআইটিএ ক্লাস সম্বন্ধে কিছু নোটস লিখবে, সিআইটিএ এন্টার, এখানে নোটসটা লিখলে, কটা নিব, লিখলাম সিআইটিএ, তাহলে ওই হেডিং 1-এ কী লেখা আছে, সিআইটি, অর্থাৎ সিআইটিএ সম্বন্ধে নোটস লেখা আছে, ঠিক আছে। সিআইটি এর পর এবার আমি এখানে গেলাম, দিয়ে বললাম এখানে কম্পিউটার,
বা কম্পিউটার না লিখে ফান্ডামেন্টাল সম্বন্ধে জানতে চাইছি, ফান্ডামেন্টাল FUNDAMENTALS ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল সম্বন্ধে এখানে কিছু ডিসক্রাইব করলে, ফান্ডামেন্টাল সম্বন্ধে কিছু লিখে রাখলে, আবার হেডিং অন। এবার হচ্ছে মেমোরি, মেমোরি সম্বন্ধে কিছু লিখে রাখলে, মেমোরি সম্বন্ধে কিছু লিখলে হেডিং অনে ক্লিক করলে এবার আমি লিখলাম কম্পিউটার ক্লাসিফিকেশান বা COMPUTER, কম্পিউটার PARTS, কম্পিউটার পার্টস, কম্পিউটার পার্টস সম্বন্ধে কিছু নোটস লিখে রাখলাম। আর কি লিখব, ইনপুট DEVIC, ইনপুট ডিভাইস, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস OUT, আউটপুট ডিভাইস, যা হেডিং নিই DEVIC, এটাকে হেডিং করি, ঠিক আছে, এটাকে কি করি, হেডিং করি, আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইসটা একসাথে, ঠিক আছে, আউটপুট ডিভাইস, এন্টার মারো, দিয়ে এখানে কিছু লিখে রাখো। তাহলে এটাকে ছোট করে দেখো তো মোটামুটি কতগুলো পাতা হলো, 6টা পাতা হয়েছে, তাই না? তাহলে এই পাতাগুলো একটা জিনিস বুঝতে পারছি, আমরা একটা করে হেডিং নিয়েছি, একটা করে হেডিং নিয়েছি, মেমোরি এবং মেমোরি সম্বন্ধে কিছু লিখে রেখেছি, তাই তো? তাহলে কি কি নিয়েছি হেডিং, মেমোরি নিয়েছি, ফান্ডামেন্টালস নিয়েছি, কম্পিউটার নিয়েছি, CITA নিয়েছি, এরকম অনেক কিছু নিয়েছি। এইভাবে তুমি কিছু টপিক চুজ করবে নিজের মন থেকে, ঠিক আছে, এই টপিকে আমি এই হেডিং কিছু লিখে রাখলাম, নোটস লিখে রাখবে, ঠিক আছে। এবার পেজটা তো অনেক বড় হলো, 10 পাতা, 20 পাতা, 30 পাতা, 100 পাতা, তোমাকে একটা বিশাল বড় প্রজেক্ট লিখতে দিয়েছে, এত বড় হয়েছে। তো কোন টপিকে আমি ডাইরেক্টলি কম্পিউটার ফান্ডামেন্টাল সম্বন্ধে জানতে চাইছি, তাহলে স্ক্রল করে করে যেতে হবে, সময় লাগবে। তো আমরা বইয়ে কি করি, সেই টপিকে যেতে গেলে কি দেখি, প্রথমেই সূচিপত্র, সূচিপত্রে দেখি পেজের নাম্বার দেওয়া থাকে, তাই না, সেই পেজে ডাইরেক্টলি চলে যায়। তাহলে এখানেও যদি আমি এটাকে সূচিপত্র আকারে ক্লিক করি, তাহলে সেই সূচিপত্রটার উপর ক্লিক করলে যেন চলে যায়, আমাকে নাম্বারিং দেওয়ার দরকার নেই, জাস্ট ওর উপর ক্লিক করবো, ডাইরেক্টলি আমার ওইখানে চলে যাবে, ঠিক আছে। মানে লিঙ্ক তৈরি করবো, যেটা লিঙ্ক বুঝতে পারলে তো একটু করলাম, বুকমার্কের লিঙ্ক করলাম না, যে XY যেটা ক্লিক করছি ওইখানে চলে যাচ্ছে, ঠিক এইটা এই হেডিংয়ের চলে আসবে। দেখো ওপরে কার্সারটা ক্লিক করলে চলে আসছে, কেন চলে আসছে, কারণ আমি দুটো এন্টার মেরে নিচে নামিয়ে রেখেছিলাম, তাই না, এইখানে। এবার তুমি ক্রস রেফারেন্সে যাবে, ইনসার্টে ক্রস রেফারেন্সে ক্লিক করো, তাহলে স্টেপটা ফলো করে দেবে। প্রথমে লেখা আছে, এটার পর হেডিং দিয়ে কিছু প্যারাগ্রাফ লেখো, সেট দ্য কার্সার অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ডকুমেন্ট, ক্লিক ক্রস রেফারেন্স, ক্লিক রেফারেন্স টাইপ, রেফারেন্স টাইপে ক্লিক করে এখানে হেডিংটাকে চুজ করো। কাকে চুজ করলাম আমরা, হেডিং, যেই হেডিংয়ে ক্লিক করলাম হেডিংয়ের নামগুলো আমার এখানে চলে এসছে, দেখো CITA, ফান্ডামেন্টালস, মেমোরি, কম্পিউটার পার্টস, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস চলে এসছে। যতগুলো হেডিং নিয়েছি, তুমি যতগুলো হেডিং নেবে সব নামগুলো এখানে চলে আসবে, হেডিং এখান থেকে চুজ করলে, ওকে। এবার এই হেডিংগুলোকে ওইখানে বসাতে হবে, বসিয়ে নেব আমরা। কি করে বসাবো, এই CITA-তে ক্লিক করে ইনসার্ট করো, দেখো CITA এখানে বসে গেছে, দেখতে পাচ্ছ। তারপরে এখানে একটা, এখানে এটা খোলাই থাক, অসুবিধা নেই, খোলা আছে, এখানে ক্লিক করে এর পাশে বসাবা না নিচে বসাবা, নিচে বসাবো, তাই তো। তাহলে এন্টার মারলাম, দিয়ে ফান্ডামেন্টালসটাকে ইনসার্ট করে দিলাম, ফান্ডামেন্টালস বসলো। তারপর আবার একটা এন্টার মারি, এখানে মেমোরিটাকে ইনসার্ট করলাম, আবার একটা এন্টার মারো, কম্পিউটার পার্টস ইনসার্ট করলাম, এখানে ক্লিক করে এন্টার মারি, বসছে তো, কম্পিউটার পার্টস নিলাম তো, ইনপুট ডিভাইস ইনসার্ট, তারপর এখানে এন্টার মারলাম, আউটপুট ডিভাইস ইনসার্ট, দেখি ক্লোজ করি এবার, হ্যাঁ সবগুলোই বসেছে, ঠিক আছে। এবার এরপরে তুমি এমনি ডাইরেক্টলি লিঙ্ক হয়ে গেছে, দেখো আমার কিছু করার দরকার নেই, কন্ট্রোল প্লাস ফলো দ্য লিঙ্ক লেখা আছে, দেখতে পাচ্ছ তো, হাইপার লিঙ্কটা হয়ে গেছে, আমাকে লিঙ্ক করার দরকার নেই। এবার তুমি কি পড়তে চাইছো, কম্পিউটার পার্টস, এখানে গিয়ে ক্লিক করো, দেখো কম্পিউটার পার্টসে চলে এসছে, বুঝতে পারলে। ফার্স্ট পেজে যাবে, কি করে যাবে, কোন সুইচ টিপতে হবে, শুধু হোম না, কন্ট্রোল প্লাস হোম, কন্ট্রোল টিপে হোম টিপো, একদম ফার্স্ট পেজে চলে আসলাম, ঠিক আছে। আচ্ছা আউটপুটে ক্লিক করো, দেখো ডাইরেক্টলি তুমি আউটপুট ডিভাইসে চলে এলে, এখানে আবার কি করলাম, কন্ট্রোল প্লাস হোম, ঠিক আছে। আচ্ছা এমনও হতো প্রত্যেকটার সাথে ওইখানে না দরকার, ঠিক আছে থাক, এটা ঠিক আছে। এবার এইগুলো নিয়ে তুমি কি করতে পারো, সিলেক্ট করে নিয়ে একটু হোমে গিয়ে এর ডিজাইন চেঞ্জ করে নিতে পারো, যে এটাকে একটু অন্য স্টাইলে রাখলাম, এটার আমি একটু কালার আলাদা রকম দিয়ে দিলাম, যে এর কালারটা ঠিক এই টাইপের দিয়ে দিলাম, এর একটু বড় করে নিলাম, এবং এদের মধ্যে যে স্পেস আছে লাইন স্পেসিংটাকে কমিয়ে দিলাম। এবার তুমি কন্ট্রোল প্লাস ক্লিক করো, কন্ট্রোল প্লাস ক্লিক, ফান্ডামেন্টালস, এই তো ফান্ডামেন্টালস চলে এলো, কন্ট্রোল প্লাস হোম। আচ্ছা শুধু হোম প্রেস করলে কি হয় বলো তো, কন্ট্রোল প্লাস হোম টিপলে তো পাতার প্রথমে আসি, তাই না, পাতার শেষে যেতে গেলে কি করবে, কন্ট্রোল প্লাস এন্ড,
কন্ট্রোল প্লাস এন সব ডকুমেন্টের লাস্ট পেজে, এটা হচ্ছে লাস্ট পেজ, 8 নাম্বার পেজে চলে এলাম, ঠিক আছে। কন্ট্রোল প্লাস হোম ফার্স্ট পেজ। আচ্ছা, এইখানে কারসারটা আছে এইখানে লাইনের প্রথমে। এবার বলো আমি যদি কিবোর্ড থেকে হোম প্রেস করি কি হবে, একটু বড় করি, এখান থেকে হোম প্রেস করলাম, কারসারটা হোমেই আছে, অর্থাৎ প্রথমেই আছে, লাইনের প্রথমেই আছে। এন্ড প্রেস করো, এন্ড কোথায় চলে গেল, লাইনের লাস্টে। এবার হোম প্রেস করো, দেখো প্রথমে। তাহলে ডাইরেক্টলি হোম প্রেস করলে কি হয়, লাইনের প্রথমে আসে, আর এন্ড প্রেস করলে লাইনের শেষে যায়, ঠিক আছে। তোমার কারসার এখানে আছে, এখানে আছে, ডাইরেক্টলি এই কারসারটাকে তুমি লাস্টে নিয়ে যাবে, এন টিপে দাও কিবোর্ড থেকে, দাও ডাইরেক্টলি কারসারটা লাস্টে চলে গেল, যেখানেই থাকুক ডাইরেক্টলি তুমি কারসার এখানে আছে, হোম টিপে দাও, কোথায় আসবে, প্রথমে চলে আসবে। আর কন্ট্রোল হোম পেজের প্রথমে, পেজের লাস্টে, মানে ডকুমেন্টে যতগুলো পেজ আছে, যদি 100টা পেজ থাকে, আমার যেমন এইখানে বলো তো কতগুলো পেজ আছে, এই সিআইটি এর নোটসটাতে কতগুলো পেজ আছে, 197 পেজে চলে যাও, কন্ট্রোল প্লাস এন্ড, এই লাস্ট পেজ দেখো 197, ঠিক আছে। কন্ট্রোল প্লাস হোম, এই ফার্স্ট পেজ যেটা প্রথমে এই ছিল। তাহলে ডাইরেক্টলি ডকুমেন্টে যতগুলো পেজ আছে ফার্স্ট পেজ লাস্ট পেজ যেতে চাইলে কন্ট্রোল হোম কন্ট্রোল এন্ড, ওকে। আমি কত নম্বর পেজে ছিলাম, 73, তাহলে যাবো কি করে, গো টু কন্ট্রোল জি, গো টু কত নাম্বার পেজ, 73, এন্টার। স্পেসিফিক পেজে যেতে চাইলে গো টু, হলো। তাহলে ক্রস রেফারেন্স দিয়ে এইরকম লিঙ্ক আমরা ক্রিয়েট করতে পারবো, সেই লিঙ্কে ডাইরেক্টলি পৌঁছে যেতে পারবো। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি, এই যে এই গ্রুপটার নামে কি লেখা আছে, লিঙ্ক গ্রুপ। দেখো হাইপার লিঙ্কেও লিঙ্ক হচ্ছে, বুক মার্কেও লিঙ্ক হচ্ছে, আবার ক্রস রেফারেন্সেও কী হচ্ছে, লিঙ্ক হচ্ছে। এই তিনটের কাজই হচ্ছে লিঙ্ক করা। এই তিনটে লিঙ্ক তোমাদের স্পেশাল কাজে লাগতে পারে, সবসময় লাগে না, খুব ইম্পর্টেন্ট না, কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখে নেবে যে হচ্ছে কিনা, লিঙ্কগুলো পাচ্ছ কিনা, ঠিক আছে। না পারলে আমাকে বলবে যে লিঙ্ক করতে পারছি না। প্রথমে হাইপার লিঙ্ক দেখবে, তারপরে বুকমার্ক, তারপরে ক্রস রেফারেন্স। খাতাতে লিখে নিয়ে আসবে, ক্রস রেফারেন্সের স্টেপটা ফলো করবে, এই স্টেপটা যেভাবে বলেছি আমি, ঠিক আছে। ভিডিও না দেখতে পারলেও খাতা দেখে যেন করতে পারো, কারণ সবসময় তো ভিডিও দেখা সম্ভব নয়, সবার কাছে মোবাইল নিয়ে আসা হয় না ক্লাসে, তাই না। আগে তো ভিডিও ছিল না, আগে তো ভিডিও দিতামই না। এখন না হয় ভিডিও দিচ্ছি বলে কি ভিডিও দেখি সব কিছু হবে নাকি, ভিডিও দেওয়া মানে কি না আমার আজকে ক্লাসে না গেলেও হবে, স্যারের ভিডিও দেখে করে নেবো, জিন্দেগিতে হবে না। ক্লাসে যেটা শিখবা তুমি দেখে নিও, যে ক্লাস মিস করেছো, তুমি যে ক্লাসটা মিস করেছো সেই ক্লাসে ভিডিও দেখে কতটা শিখতে পারবে, পারবে না, ঠিক আছে। ক্লাসে লাইভ ক্লাসে, এটা বন্ধ করি, ঠিক আছে, স্টপ।